যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি নাম প্রকাশে অনিচ্ছুক। আমি তোমার বলা ঘটনা খুবই ভালোবাসি, প্রত্যেকটি ঘটনা আমার শোনা। ভূতের ঘটনা শুনতে ভালোবাসি বরাবর, কিন্তু ভূত যে সত্যি আজও আছে সেটা আগে ঠিক বিশ্বাস হতো না। কিন্তু আজ যে অভিজ্ঞতার কথা তোমায় বলবো সেটি ঘটার পর ভূত বলে যে সত্যি কিছু আছে তা এখন আমি বিশ্বাস করি। এই ঘটনাটি আমাদের পরিবারের সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। সালটা ছিল 2020, 8ই জানুয়ারি। সেই দিন আমার কলেজের 3rd সেমিস্টারের শেষ পরীক্ষা। আমার পরীক্ষাটি খুব একটা ভালো যায়নি, সেই জন্য মন মেজাজ ঠিক ভালো ছিল না। বাড়ি এসে খাওয়া দাওয়া সেরে সবে বিছানাতে শুয়েছি, এমন সময় কাকি হঠাৎ করে চিৎকার করতে থাকে। আমি এবং বাড়ির সকলে বুঝতে পারি না যে ব্যাপারটা কি, তাই আমরা সকলে ছুটে যাই কাকির ঘরে। সিঁড়ি দিয়ে উপরে উঠে দেখি আমার কাকির বড় মেয়ে বুবুন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে এবং কাকি তাকে ধরে অঝরে কাঁদছে। 11 বছরের একটি ছোট মেয়ে এটি কেন করলো তার উত্তর এখনো আমাদের অজানা। বুবুন ছিল বাড়ির খুবই আদুরে একজন সদস্য, তার এই হঠাৎ চলে যাওয়া আমরা কেউ মেনে নিতে পারছিলাম না। সাথে আমার বোন অনেক বেশি ভেঙে পড়ল, কারণ কাছের বন্ধু বলতে সেই ছিল তার একমাত্র। এরপর বুবুনকে নামানো হয়, যথারীতি তার সব কাজ সম্পূর্ণ করা হয়। 3 দিনের দিন ঘটল এক অদ্ভুত ব্যাপার। কাকি সন্ধেবেলায় ধুনো দিতে গিয়ে ভীষণ ভয় পেয়ে গেলেন এবং সকলকে সিঁড়ির ঘরের দিকে দেখাতে থাকেন। তার কথা অনুযায়ী সে নাকি বুবুনকে দেখেছে সিঁড়ির ঘরের দিকের অন্ধকারে, খোলা চুল, বড় বড় চোখ, একটি পা একদিকে সিঁড়িতে আর অন্য পা অপর দিকের সিঁড়িতে দিয়ে সে তাকিয়ে আছে নিচের দিকে, আর সাথে তাকে জড়িয়ে আছে যেন আরো ঘন কালো অন্ধকার। কাকির মনে সাহস জোগানোর জন্য ব্যাপারটিকে বেশি গুরুত্ব না দিয়ে সবাই কাকিকে বোঝালেন ওটা তার মনের ভুল, আর কিছু না। রাতে খাওয়া সেরে কাকি, কাকা, জ্যাঠা, জেঠি এবং একটি কাকু কাকিদের উপরের ঘরে ঘুমোতে গেলেন, কারণ বড়দের কথা অনুযায়ী ঘর নাকি ফাঁকা রাখতে নেই, তাতে নাকি আরও সমস্যা হতে পারে। তাই কাজেই কোনো উপায় নেই বলে সকলেই শুতে চলে গেলেন। রাতে কারোর চোখে ঘুম আসছিল না, হয়তো কোনো একটা অজানা ভয় অথবা বুবুনের এমন চলে যাওয়া, এই ভাবতে ভাবতেই সময় কাটছিল। রাত 2টো হবে। আচমকা সকলে শুনতে পেলেন একটি শব্দ। একটু ভালোভাবে শুনলে তারা বুঝতে পারলেন বাথরুমে জল ঢালার শব্দ। কিন্তু এটা তো কোনোভাবে সম্ভব না, কারণ তারা তো শোবার আগে ওপরে ঘরের দরজা বন্ধ করেই শুয়েছিলেন। তাহলে বাথরুমে জল ঢালছে কি? এমন সময় হঠাৎ তারা অনুভব করলেন আরও একটি শব্দ, দরজা আঁচড়ানোর শব্দ। এইবার ভিতরে থাকা প্রায় সকলেই প্রচণ্ড ভয় পেয়ে যান, আর কোনো কথা বলবার শক্তিই থাকে না তাদের। ঠিক এমন সময় কাকু ভিতর থেকে বলে উঠলেন, কে রে, কে বাইরে, যা এখান দিয়ে। 2-1বার বলতেই সব বন্ধ হয়ে গেল। তারপর সারা রাত আর কিছু ঘটল না। এরপর দিয়ে বাড়িতে অস্বাভাবিক ঘটনা নিয়মিত ঘটতে শুরু হলো। একদিন হলো কি, আমি আমাদের বারান্দায় বাসন গোছাচ্ছিলাম। হঠাৎ আমাদের ঘর দিয়ে খুব সুন্দরভাবে গুনগুন গানের সুর ভেসে আসতে থাকে। আমি মনে করি আমার বোন। আমি বলি, আমি তখন দিয়ে একা একা কাজ করে যাচ্ছি আর তুই ঘরে গান গাইছিস, এক্ষুনি আয় আমার সাথে কাজ কর, নয়তো আমি মাকে ডাকবো। কিন্তু ভিতর দিয়ে কোনো উত্তর আসে না, আর সেই গুনগুন স্বরও বন্ধ হয়ে যায়। আমি রেগে গিয়ে উঠে রুমে যাই। কই, ঘর তো ফাঁকা, ঘরে তো কেউ নেই। আরও একদিনের ঘটনা, কাকি ও জেঠি কাকিদের উপরে যাচ্ছিলেন। হঠাৎ তারা একই সঙ্গে সিঁড়িতে দাঁড়িয়ে পড়েন। কিছুক্ষণ পর তারা তাড়াহুড়ো করে নিচে নেমেও পড়েন। এরপর কাকি জেঠিকে জিজ্ঞাসা করলেন, শুনলে তুমি? জেঠি বলেন, আমিও শুনেছি, ওই ছাদের দিক থেকে একটা কান্নার আওয়াজ ভেসে আসছে না? এই ভুতুরে ব্যাপারগুলো দিন দিন বাড়তেই থাকে। সেই কারণে মাঝে মধ্যেই বাড়িতে কেউ না কেউ ভীষণ ভয় পেয়ে যেতেন। পুলিশ কেস পর্যন্ত করা হয়, কিন্তু কিছু পাওয়া যায় না। বেশ কিছুদিন পর একদিন আমার বোন পড়া সেরে বাড়ি ফিরছিল। বাড়িতে ঢুকে হঠাৎ করেই কি মনে হতে বোনের চোখ গেল সেই কাকিদের সিঁড়ির দিকে, এবং সাথে সাথেই বোনের সারা শরীর বেয়ে ঠান্ডা স্রোত নেমে এলো। বোন অবাক হয়ে ভাবতে থাকে সে এটা কি দেখছে, এটা কি সত্যি? বোন দেখলো আমার কাকির মেয়ে অর্থাৎ বুবুন বসে আছে সিঁড়ির মাঝে, মাথা নিচু করে, চুলগুলো এলোমেলো খোলা, আর সাথে বোন খেয়াল করলো সে ওই একই জামা পরে আছে যেটা পরে বুবুন আত্মহত্যা করেছিল।
ভয় পেয়ে বোন সেখান দিয়ে তাড়াতাড়ি চলে যেতে চাইল। আবার কি মনে হতেই সে একবার ফিরে তাকালো, কিন্তু সে অবাক হয়ে গেল। না, কিছু তো নেই। এরপর বোন মাকে সব জানায়। বোনের কথা অনুযায়ী সে স্পষ্ট দেখেছে, আর সেটা কখনোই চোখের ভুল হতে পারে না। আমরা সবাই বোনকে বোঝাই যে ওটা কিছু না, বেশি ভাবলে অমন হয়। পরে জেঠি জানালেন যে সেও নাকি বুবুনকে দেখেছেন গভীর রাতে ছাদে পিছন দিক করে বসে থাকতে, তার মুখ ঠিকভাবে দেখা যাচ্ছিল না। এইভাবে দিন যেতে লাগলো। কোভিড চলে এলো, সবাই বাড়িতে একসঙ্গে থাকতে শুরু করলাম আমরা। সেই কারণে ভয়টাও একটু কমে এসেছিল। 22শে মার্চ সেদিন প্রত্যেকটি ভারতবাসী ঠিক বিকেল 5টার সময় থালা বাজাতে ব্যস্ত ছিলেন। সেদিন আমিও বাড়ির সকলের সাথে থালা বাজাতে গেছিলাম ছাদে, আর বোন নিচে আমাদের জন্য অপেক্ষা করছিল। এমন সময় বোনের চোখ গেল আবারও ঠিক আমাদের সিঁড়ির দিকে, আর বোন খেয়াল করলো কেউ যেন সিঁড়ির উপর দাঁড়িয়ে আছে। এবং বোনের বুঝতে ভুল হলো না সে কে। সে আর কেউ না, বুবুন। হ্যাঁ, বুবুন দাঁড়িয়ে আছে সিঁড়ির উপর, কিন্তু সিঁড়ির পরবর্তী অংশের কারণে ওর মুখ ঠিক দেখা যাচ্ছে না, কেবলমাত্র পা দুটি দৃশ্যমান। এই সময় বোন শুনতে পেল একটা চাপা গোঙানির শব্দ, যেন আমাদের উপর ওর খুব রাগ। এরপর বোন জানায় বুবুন নাকি সেই ঘরেই উঠে চলে যায় যেই ঘরে সে আত্মহত্যা করেছিল। বোন এবার অনেক ভয় পেয়ে যায়, এতই ভয় পেয়ে যায় যে এখনো পর্যন্ত বোন একা থাকতে ভয় পায়। মা সব শুনে আর সময় নষ্ট না করে বোনকে একজনকে দেখান, আর তার সাথে বোনকে চোখে চোখে রাখতে শুরু করেন। কিন্তু বাড়িতে সেই ভুতুড়ে পরিবেশ কোনোভাবেই ঠিক হচ্ছিল না। সকলেই তার উপস্থিতি বুঝতে পারত। সে আমাদের কোনো রকম ক্ষতি না করলেও হঠাৎ দরজা বন্ধ হয়ে যাওয়া বা জানলায় তার অবয়ব দেখা, এগুলো স্বাভাবিক ছিল না আমাদের কাছে। বাড়িতে পুজো, কীর্তন, হরিনাম অনেক কিছু করা হয়, কিন্তু কোনো কিছুই কোনো কাজ দেয় না। সেই কারণে বাড়ির বড়রা সকলে মিলে ঠিক করেন যে বাড়ির প্রমোটিংয়ে দেওয়া হবে, আর বুবুনের নামে একটি বড় পুজো দেওয়া হবে। তাহলে বুঝি এই সমস্যার সমাধান পাওয়া যায়। এমনভাবে ভয় আতঙ্কে আর থাকা সম্ভব নয়। যেমন কথা তেমন কাজ, সবাই আলাদা হয়ে গেল। বাড়ি ভাড়া নিয়ে উঠলেন সকলে। মোটামুটি সব ঠিকই চলছিল, কিন্তু এটাও বেশি দিন থাকলো না। বাড়ি প্রমোটিং হয়ে যাওয়ার পর প্রায় 1 বছর 6-7 মাস পর আমার জেঠি সেই বাড়িতেই গায়ে আগুন দিয়ে মারা গেলেন। তিনি মারা যাওয়ার 4 দিনের দিন আমরা সকালে উঠে দেখি আমাদের রান্নাঘরের সব কিছু ছড়ানো ছিল, সব মাটিতে পড়ে আছে। কিন্তু রাতে মা তো সব গুছিয়ে নিয়ে শুয়েছিলেন। আবার বাড়িতে অস্বাভাবিক ব্যাপার শুরু হলো। এইদিকে পাড়া প্রতিবেশী সবাই কানা ঘুষো করতে শুরু করে দিয়েছে যে আমাদের বাড়িতে এরকম 2 জনের অপঘাতে মৃত্যু হয়েছে, তাও আবার আত্মহত্যা, তো আমাদের বাড়িতে অমঙ্গল আছে। অনেকে জানান তারা নাকি জেঠির উপস্থিতি টের পেয়েছেন। ততক্ষণ আমাদের মনে ভয়ের গাছটি আস্তে আস্তে আরও জ্বলবে, আরও বেশি গভীর ভয়ের সৃষ্টি করেছে। এমন সময় খবর পেলাম আমার জেঠি আমাদের পাশের বাড়ির এক মেয়েকে নাকি ধরেছেন সন্ধেবেলায়। সেই মেয়েটির ভারী গলা এবং চোখ বড় বড় করে একই কথা শুনে সবাই বুঝতে পারছিল যে সেটি আমার জেঠি। মেয়েটি নাকি বলে যাচ্ছিল, আমি তোকে ধরতে চাইনি, কেন এলো আমার রাস্তায়? আমি তো প্রতি শনি মঙ্গলবার এই পথ দিয়েই যাওয়া আসা করি। আমার গোপালকে দেখতে চাই আমি। গোপাল অর্থাৎ আমার দিদির 2 বছরের ছোট ছেলে। ও আমার যাওয়ার পথে এসেছিল কেন? কেন এসেছিল? আরও অনেক কথা বলে মেয়েটি সেন্সলেস হয়ে যায়। পরিস্থিতি ভালো না দেখে বাবা, কাকা, জেঠু মিলে ঠিক করলেন বাড়িতে বড় যজ্ঞ করাবেন। সেই জন্য তারাপীঠ দিয়ে লোক ডাকা হলো। জেঠি ও বুবুনের একসঙ্গে কাজ করার জন্য লোক, এবং সেই মতো সবই ঠিক করা হলো দুজনের আত্মার জন্য। অনেক বড় যজ্ঞ শেষ হলো, এবং শেষে যখন ঠাকুরমশাই যজ্ঞ সম্পন্ন করলেন তখন সেই সময় জেঠুকে কিছু একটা ধাক্কা মেরে ফেলে দিয়ে বাড়ি দিয়ে বেরিয়ে গেল। এরপর ঠাকুরমশাই জানান যে এখন এই বাড়ি বিপদমুক্ত। পরে অবশ্য মায়ের মুখে শুনেছিলাম 2 জন ওই বাড়িতে ছিলেন, আর ওদের বার করাটা দরকার ছিল, কারণ অশরীরীরা জোট বেঁধে থাকতে ভালোবাসে। তারা কখনোই একা থাকতে পারে না, এবং তাই জন্য নিজের লোকেদের তারা কাছে টানার চেষ্টা করে। তারা অপঘাতে মৃত্যুবরণ করেছিলেন, সেই কারণে তারা পৃথিবীর মায়া ছাড়তে পারে। তো এই ছিল আমাদের পরিবারের সঙ্গে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। অনেকটা বড় হয়ে গেল, ভালো লাগলে অবশ্যই শুনিও। অপেক্ষায় রইলাম। গুছিয়ে লিখতে পারিনি, তুমি তোমার মতন করে বলো। আরও অনেক ঘটনা আছে, এক এক করে সব পাঠাবো। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। কেমন লাগলো?
লাগলো আজকের প্রথম ঘটনা? 300তম এপিসোড বলেছিলাম অনেক স্পেশাল এপিসোড হবে, এবং প্রথম ঘটনাটি কিন্তু মারাত্মক লোমহর্ষক। আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দ হয়েছে, এবং আমি আগের এপিসোডেও বলেছিলাম যে শুধুমাত্র যারা আমাদেরকে বরাবর কনসিস্টেন্টলি ইউনিক ঘটনা পাঠিয়ে এসেছেন তাদেরই যে ঘটনা থাকবে তা নয়, নতুন কারোর ঘটনা যদি ভালো লেগে থাকে তাহলে সেই ঘটনাও কিন্তু আজকের আমাদের এপিসোডে থাকবে। সো আজকে এই ঘটনাটি আমাদের এপিসোডের সংযোজন। আশা করছি সকলের অনেক ভালো লেগেছে। এরপর আমরা চলে যাব আমাদের যারা ইউনিক স্টোরি সেন্ডার, যারা রেগুলার আমাদেরকে কনসিস্টেন্টলি ঘটনা পাঠিয়ে এসেছেন, তারা অ্যাকচুয়ালি ডিজার্ভ করে আজকের এই প্ল্যাটফর্মটা, তারা অ্যাকচুয়ালি ডিজার্ভ করে আজকের এই এপিসোডটা। সো আমরা এগিয়ে যাব এখন তানভীর ভাইয়ের ঘটনার দিকে। কিন্তু ঘটনায় যাওয়ার আগে একবার মনে করি দিয়ে আমাদের ঘটনা পাঠানোর জন্য কি করতে হবে না, মেইল করতে হবে pretkotha@gmail.com অথবা প্রেতকথার ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠিয়ে দিতে হবে ঘটনা। সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন সেকশনে, সেখান থেকে আমাদেরকে খুঁজে পাওয়া খুবই সহজ। কমেন্ট করে জানাও কে কোথা থেকে শুনছো, কাদের সাথে শুনছো, কেমন লাগছে আজকের 300তম এপিসোড। শুরু করছি তানভীর ভাইয়ের স্পেশাল ঘটনা, বেশি কথা না বাড়িয়ে। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। ঘটনা পাঠিয়েছেন তানভীর নিউটন ভাই, যেভাবে লিখে পাঠিয়েছেন ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। প্রথমেই জানাচ্ছি আমাদের ভালোবাসার প্রেত কথা আজ 300তম এপিসোডে পদার্পণ করেছেন। অভিনন্দন শুধু গৌরবকেই নয়, অভিনন্দন সকল অডিয়েন্সদেরকেও। তোমাদের ভালোবাসায় আমাদের সকলের প্রেত কথা আজ 300তম পর্বে এসেছে। 6 তারিখে প্রেত কথা চ্যানেলে একটি পোস্ট করা হয়, যেখানে জানতে চাওয়া হয়েছিল 300তম পর্বে কাদের ঘটনা দেখতে চাও আর কত সময় এপিসোড চাও। বিশ্বাস করো, আজ ঘটনা লিখছি 8 তারিখে। তোমাদের কমেন্টে এই ক্ষুদ্র একজনের নাম দেখতে পেয়ে আনন্দের চোখের কোণা দিয়ে মৃদু জল গড়িয়ে পড়েছে। হ্যাঁ, আমি তোমাদের নিউটন ভাই, তানভীর নিউটন অভি বলছি, বাংলাদেশের বগুড়া জেলা থেকে। 290 নম্বর এপিসোডে মানুষের মাংস খাওয়ার যে ঘটনাটি ছিল, সেখানেও এতটা ভালোবাসা পেয়েছি তা বলে বোঝাতে পারবো না। যারা আমার পূর্বের ঘটনাগুলি শুনতে চাও তারা প্রেত কথা চ্যানেলে নিউটন ভাই প্লেলিস্টে পেয়ে যাবে, সেখান থেকে শুনতে পারো। শুরু করছি আজকের আমার 13তম ঘটনা। কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। আর আমার একটি ছোট্ট চ্যানেল রয়েছে যার নাম নিউটন লাইট, সেটি ভিজিট করে দেখতে পারো। চলো শুরু করা যাক। বাংলাদেশের হন্টেড প্লেসগুলোর মধ্যে অন্যতম জায়গা ধরা হয় চলন বিল। চলন বিল মূলত বাংলাদেশের সিরাজগঞ্জ ও নাটোর জেলার মাঝামাঝি একটি বড় বিল। বর্ষায় এই বিলটি জলে কানায় কানায় ভর্তি থাকে, যা আমার বাড়ি থেকে মাত্র 40 কিলোমিটার দূরে অবস্থিত। কালো জাদু, তন্ত্র সাধনা, জিন, এই 3টে নিয়েই আজকের ঘটনা সাজানো হয়েছে। কালো জাদু সম্পর্কে তোমাদের হয়তো অনেকের জানা, আমি শুধু ছোট্ট করে তোমাদের জানাবো জিন সম্পর্কে। মুসলিম ধর্ম মোতাবেক বলা হয়েছে আল্লাহর জিন ও মানুষকে সৃষ্টি করেছে আল্লাহর প্রার্থনা করার জন্য। আমার যা ধারণা, জিন বা ভূত বা অশরীরী আত্মা আছে বলেই মানুষ প্যারানর্মাল ঘটনার সম্মুখীন হয়। জিনরা অনেক রূপ ধারণ করতে পারে, কুকুর, সাপ, এমনকি মানুষের রূপও ধারণ করতে পারে। ঘটনাটি সংগ্রহ করেছি একজন মাঝির থেকে, যিনি তান্ত্রিক ছিলেন। তান্ত্রিকতা ও কালো জাদুর জন্য যিনি ইন্ডিয়ার নাগাল্যান্ডের জঙ্গলেও ছিলেন অনেকদিন, কিন্তু এখন তিনি তান্ত্রিকের কোনো কাজকর্ম করেন না। তিনি আমারও পরিচিত, বিশেষ করে তার যে বউ রয়েছে তার মাধ্যমেই পরিচয়। জিন ভূতের আচর বা কুদৃষ্টি দিলে তার তেল পড়া তাবিজ খুব কাজের। ছোটবেলায় আমার এমন সমস্যা ছিল, যার কারণে বাবা তার কাছে আমায় নিয়ে যেতেন, যার কারণে তার বরের নাগাল্যান্ড যাবার ঘটনারও সত্যতা রয়েছে। উল্লেখ্য, তাকে আমার বাবা ইন্ডিয়া থেকে অভিবাসন প্রক্রিয়ায় বাংলাদেশ ফিরিয়ে এনেছিলেন। একেবারে ঘটনা তোমাদের কাছে তুলে ধরবো বলে ভয় কতটা পাবে তোমরা জানি না, তবে ভয়, রহস্য, কালো জাদু, তন্ত্রমন্ত্র, কুফরি এই সব মিলিয়ে একটি সত্য ঘটনা তোমাদের সামনে তুলে ধরছি। ঘটনা বলার সুবিধার্থে হুবহু তুলে ধরছি সেই ব্যক্তির জীবনে ঘটা কিছু অভিশপ্ত ঘটনা। আমি ফুটু, চলনের একটি গ্রামে আমার বেড়ে ওঠা। বাবা ছিলেন স্থানীয় একটি মাজারের খাদেম। বলে রাখা ভালো, মাজারের খাদেমের কাজ হলো মাজার দেখাশোনা করা। ধর্মীয় শিক্ষাও তার বেশ ভালো ছিল, আর পাশাপাশি তিনি কৃষিকাজ করতেন।
ছোট থেকেই শুনতাম আমার বাবা নাকি জিন পুষতেন। আমি নিজেও দেখেছি বিভিন্ন অলৌকিক জিনিস। বাবা খুব সৎ মানুষ ছিলেন বলে জিনদের কোনো খারাপ কাজে ব্যবহার করতেন না। মাঝে মাঝে তাদের খাওয়ানোর জন্য চলনবিল থেকে মাছ ধরে হাতে রান্না করে মাজারে নিয়ে যেতেন। ধীরে ধীরে যখন আমি বড় হই, বাবা বাড়ি ছেড়ে সেই মাজারেই সময় কাটাতেন। রাতে মাজারে আমিও অনেকদিন মাছ সেদ্ধ করে দিয়ে আসতাম, আবার পরদিন ফাঁকা বাটি নিয়ে আসতাম। বাবার সাথে 6টা জিন থাকতো। আমি কোনোদিন দেখি, তবে বাবার কাছে 6টা কালো কুচকুচে কুকুর দেখতে পেতাম। তাদের শুধু রাতেই দেখতাম মাঝে মাঝে, বিদেশি কুকুরদের মতন দেখতে, আর গায়ে কালো কুচকুচে লোম। দিনের বেলা বাবার কাছে অনেক লোকজনই দূর দূরান্ত থেকে নৌকো পাড়ি দিয়ে বাবার মাজারে আসতেন পানি পড়া, তেল পড়া, তাবিজ এসব নেবার জন্য। ভালোই নাম ডাক ছিল বাবার, কিন্তু তিনি কোনো টাকা পয়সা নিতেন না। মাজারের দান বাক্সে কেউ কেউ কিছু দান করতেন, তাও 2-5 টাকার বেশি নয়। সেটা দিয়েই মাজারের উন্নয়নের কাজ চলত। আর পাশাপাশি একটা এতিমখানা ও মাদ্রাসা গড়েছিলেন, সেটাও বাবার মৃত্যুর 2 বছর আগে। আমি নিজে খুব একটা ধর্মকর্ম করতাম না, কিন্তু বাবার সেই ক্ষমতা, জিন পোষা, এসবের প্রতি একটা টান আমার ছিল। বাবাকে মাঝে মাঝেই বলতাম, কিছু শেখাও না, যেন আমিও মানুষের জন্য কিছু সমস্যার সমাধান দিতে পারি, আমিও যেন জিন পুষতে পারি। বাবা শুধু বলতো, আমাকে দিয়ে নাকি ওসব হবে না। বন্ধু আর পাড়ার মানুষগুলোর থেকে শুনতাম জিন প্রেত এসব পোষ মানালে নাকি তাদের থেকে অনেক সুবিধে পাওয়া যায়। বাবার যখন 55 বছরের মতো বয়স, তখন আমার মা মারা যায়। বাবা একেবারেই বাড়ি ঘর ত্যাগ করে তারপর মাজারে থাকা শুরু করলেন। বাড়ির কোনো খাবার খেতেন না, লোকজন যা খাবার দিত সেটিই খেতেন। আমি মাজারের পাশ দিয়ে গেলে তবেই হয়তো টুকটাক কথা হতো। 1985 সালে কোনো এক বন্যায় মাজার সম্পূর্ণ তলিয়ে যায় সেই মাদ্রাসাটিও। 9 জন এতিম বাচ্চাকে নৌকোয় করে নিরাপদ জায়গায় সরিয়ে বাবা এসে ওঠেন বাড়িতে। চারিদিকে জল থই থই করছে। গ্রামের 30 থেকে 32টি বাড়ির মধ্যে 5টি বাড়ি ডুবে গেছে নিচু জায়গায়, আর সেই মাজারটি আরও নিচু জায়গায় থাকায় ডুবে গেছিল। পরদিন রাতে সেই 6টি কুকুরকে দেখেছিলাম। বাবা মাছ খাওয়াচ্ছিলেন, আমি মাছ ধরার কাজ করতাম। মাছ ধরতাম সারাদিন, আর পাইকাররা সেগুলো কিনে নিয়ে যেতেন। পরদিন কাজে যাই আর ফিরি দুপুরে, দেখি সবাই বাবাকে জটলা করে ঘিরে রেখে। বাবা সেদিন বিকালে মারা যায়। সন্ধ্যাতেই বাবার দাফন সম্পন্ন করা হয়। বাড়ির থেকে একটু কাছেই একটি গোরস্থানে সবাই মাটি দিয়ে চলে যায়। আমি আরও কিছু সময় সেখানে দাঁড়িয়েছিলাম। ফিরে আসার সময় সেই 6টি কুকুরকে শেষবার দেখেছিলাম। কালো কুচকুচে কুকুরগুলো, টর্চের আলোয় চোখগুলো লাল জলজল করছিল, চোখের কোনা দিয়ে জলও গড়াচ্ছিল। বাবার মৃত্যুর শোক পার করছিলাম। মাঝে মাঝে সেই কুকুরগুলো বাড়ির উঠোনে বসে কেমন যেন কাঁদত। কি করুন সেই কান্না কুকুরগুলোর। আমার বাবার মৃত্যুতে যেন তাদেরই শোক বেশি, কিন্তু রাত ছাড়া তাদের কেউ কখনো দেখতো না। দিনের বেলা কোথায় যে উধাও হয়ে যেত কে জানে। রাতের বেলা ঠিক এসে উঠানে হাজির হতো। আমার বউ ওদের মাছ সেদ্ধ করে খেতে দিত। সন্ধ্যার পর যখন ঘুমোতে যেতাম, বউ মাছ সেদ্ধ করে স্নান করার জায়গায় রেখে আসতো। সকালে কোনো মাছই দেখতে পেতাম না, তবে তারা প্রতিদিন আসতো না। খেয়াল করে দেখলাম শনিবার রাতে তারা আসতো। বাবার এই কুকুরের বিষয়গুলো এলাকার লোকজন, মুরব্বীরাও জানতো। সবাই আমাকে বলতো এদের পোষ মানাবার কথা। একদিন লাল গেরুয়া টাইপ পোশাক পরা একজন বাবার খোঁজ করতে আসেন। লোকটিকে আগেও একবার দেখেছিলাম বাজারে। 2 দিনের জন্য এসেছিলেন। বাবার মৃত্যুর খবরে তিনি বেশ কষ্টই পাচ্ছিলেন। এসেছেন সেই সুদূর সিলেট জেলা থেকে, যা আমার বাড়ির থেকে প্রায় 450 কিলোমিটার দূরে। বাড়িতেই থাকার অনুরোধ জানালাম। বয়স আনুমানিক 50-এর কাছাকাছি হবে। কথায় কথায় আমি সেই কুকুরগুলোর কথা বলি। তার চেহারায় এমন একটা ভাব ফুটে ওঠে যেন এই খবরটার জন্যই তিনি অপেক্ষায় ছিলেন। তার থেকেই জানতে পারি এই কুকুর 6টিকে যদি তন্ত্র সাধনা করে বাগে আনা যায় তবে সব কিছুই সম্ভব। কিন্তু আমি তো এসবের কিছুই জানি না। আমার ভিতরেও লোভ জাগতে শুরু করলো। সেই সময়টা মনে হচ্ছিল ওই কুকুর রূপী জিনগুলো মহামূল্যবান সম্পদ। জানতে পারলাম তিনিও নাকি এসব তন্ত্রমন্ত্র, কালা জাদু এসব করে। কিন্তু তিনি যেসব ফর্মুলা, নিয়ম কানুন জানালেন তাতে বোঝা গেল এটা কোনো ধর্মীয় বিষয় দ্বারা পোষ মানানো যাবে না। কোরআন ও গীতার কিছু কিছু লাইন উল্টো করে পড়ে এদেরকে আয়ত্তে আনতে হবে, যেটাকে কুফরি করা বলা হয়।
সোজা হিসাবে বললে এটাই কালো জাদুর মন্ত্র। এসবের জন্য নাকি ট্রেনিংও হয়, যেসব কামাখ্যা দেবীর মন্দির সংলগ্ন গহীন জঙ্গল এবং নাগাল্যান্ডের কোনো একটি জঙ্গলে হয়ে থাকে। আমার বউকে যখন এসব বলি, সে কোনো সমর্থন করে না। আমার বউয়ের মতে এসব পাপ কাজ, কোনো দরকার নেই জিনদের আয়ত্তে আনার। কিন্তু আমার ভিতরে তো তখন জিনদের আয়ত্তে আনার প্রবল আকাঙ্ক্ষা। আগত কাকার সাথে গোপনে আলোচনা করা শুরু করলাম, আমি এই কাজটা করেই ছাড়বো। আমি কাকার সঙ্গে নাগাল্যান্ড যাব, এটাই সিদ্ধান্ত নিই। পরদিন শনিবার বিকালে মাছ সেদ্ধ করে সেই কাকা আনেন। যথারীতি দুজনই অপেক্ষা করতে থাকি কখন সেই কুকুরগুলো আসবে। গরমের দিন দুজনে মাদুর পেতে বসে আছি ঘরের সামনে, গল্প করছি আর অপেক্ষায় আছি কখন কুকুরগুলো আসবে। অপেক্ষার অবসান ঘটিয়ে 5টি কুকুর চলে এলো ডিশে রাখা সেই মাছ খেতে। হালকা চাঁদের আলোয় আর বারান্দায় রাখা কেরোসিনের প্রদীপের আলোয় তাদের চোখগুলো জলজল করছিল। কাকা ঝটপট তার থলে থেকে কিসের যেন একটা হাড় বের করে মন্ত্র পড়তে পড়তে কুকুরগুলোর চারিপাশে সেই হাড় দিয়ে মাটিতে একটি বৃত্ত কেটে দেয়। এই প্রথম কুকুরগুলোকে আমি নিমেষেই ভ্যানিশ হয়ে যেতে দেখি। চোখের সামনে থেকে গায়েব 5টি কুকুর। মাছগুলো যা ছিল সেগুলোও ভ্যানিশ। এখানে অবাক করা বিষয় হলো, ছিল তো 6টি কুকুর, তাহলে এলো 5টি কুকুর কেন? আরেকটি কুকুর কোথায়? আমি বোধহয় সাময়িক জ্ঞান হারাই। কাকার জলের ঝাপটায় আমার জ্ঞান আসে। পরদিন সকালে কাকার সাথে আবার গোপনে কথা বলি। জিনগুলোকে কাকা তার মন্ত্র বলে আয়ত্তে আনে। জিনগুলোকে সেই হাড়ের মাধ্যমে আর সেদ্ধ করা মাছের মাধ্যমে কাকা তার ছোট্ট লাল কাপড়ের মধ্যে বন্দি করেছে। কাকার পকেট থেকে একটি লাল কাপড় কাকা বের করলেন। ছোট একটি লাল কাপড় পুটলির মতন করে রাখা। পুটলির মুখটা সুতো দিয়ে বাঁধা, আর সেই সুতোটিও 11টি গিট দেওয়া। মানে এমন একটি সুতো যে সুতোয় 1/2 ইঞ্চি পর একটি করে গিট্টু দেওয়া। এই সুতোটা তাদের কাছে লোহার খাঁচার চাইতেও কঠিন। তন্ত্র সাধনার পর এই জিনগুলো শুধু আমার কথাই শুনবে। আমার বলতে আমার বাবার সাথে রিলেটেড যারা রয়েছে তাদের কথাই শুনবে। কাকার সাথে আমার ডিল হয় যে আমরা এই সাধনা শেষ হলে 5টি জিনের 2টি কাকাকে দান করতে হবে। আমাকে অর্ডার করতে হবে যে তোমরা দুজন জিন আজ থেকে কাকার সকল কথা শুনবে। বিনিময়ে কাকা আমাকে সব কিছু শেখাবেন, নাগাল্যান্ড নিয়ে যাবেন। কাকার কাছ থেকে আরও জেনেছি জিনদের আয়ত্তে আনার সুবিধে কী কী। মূলত জিনদের দ্বারা প্রভাবিত করে মানুষকে বশে আনা যায়, আর মানুষকে বশে আনতে পারলে অনেক অসাধ্য কাজও সাধন হবে। সেটা টাকা পয়সার দিক থেকে হোক, বা কোনো কাজের দিক থেকে হোক, বা কোনো স্বার্থ চরিতার্থের দিক থেকেই হোক। তবে এই তন্ত্র সাধনা করে জিনদের আয়ত্তে আনলেও সেটা সাময়িক সময়। এই জিনদের ঘোর নাকি এক সময় কেটে যায়, আর তাদের দ্বারা বেশি জঘন্য কাজ করিয়ে নিলে ঘোর কাটার পর অনেক সময় তারা রেগে গিয়ে তার মালিককেই ক্ষতি করে দেয়। জিনরা সেই সময়টুকু মানুষের দাস হয়ে থাকে, আর সঠিক নিয়মে কোরআনের নিয়ম কানুন অনুযায়ী জিনদের যদি বশে আনা হয় তাহলে জিন সারা জীবনই বসে থাকে। তবে সেই উপায়ে জিনদের দ্বারা কোনো কাজ করানো যাবে না। তারা শুধু বন্ধুর মতোই রয়ে থাকবে। তারা স্বাধীনভাবেই তোমার আশেপাশে চলাফেরা করবে, যেমনটা ছিল আমার বাবার। আর ওই যে একটা কুকুর গেল কোথায়? ছিল তো 6টা, এসছিল 5টা। এই একটা কুকুরের উত্তর পাবে ঘটনার শেষের দিকে। আমি কাকার সাথে নাগাল্যান্ড যাওয়ার সিদ্ধান্ত নিই। বউয়ের শত নিষেধ না মেনে 2 দিন পর রওনা হই সিলেটের উদ্দেশ্যে। জীবনে প্রথমবার যাওয়া কোনো ভিন দেশ। কাকা কোন দিক থেকে নিয়ে যাবেন সেসব রাস্তা কিছুই চিনি না। কখনো বাসে, কখনো ট্রেনে, নদীতে করে বাংলাদেশের বর্ডার থেকে ইন্ডিয়াতে, আবার বাস, ভ্যান গাড়ি এসবে করে 6 দিন পর পৌঁছেছি। পাহাড়ে ঘেরা এক জঙ্গলে কিছু ভিন্ন চেহারার মানুষ, যাদের কথাবার্তাও ভিন্ন। একটা বড়সড় বাড়ির ভেতর প্রায় 30 জনের মতন মানুষ, যারা সকলেই গোপনাঙ্গে শুধু একটি কালো কাপড় জড়িয়ে আছে। আমাকে কাকাকে সব জামা কাপড় খুলে রাখতে হয়েছিল 90 দিনের জন্য। বাড়ির উঠানে অগ্নিযজ্ঞের জায়গা সহ আরও অনেক কিছু ছিল। একজন গুরু টাইপ মানুষ আছে যাকে সবাই মান্য করে। তিনি পুরো উলঙ্গ অবস্থায় থাকেন এবং তিনি মাঝে মাঝে আসতেন।
সৌরভদা কিভাবে তিনি এই তন্ত্রমন্ত্র শিখেছেন তার বিস্তারিত আমাকে আর জানান। অনেক প্রশ্ন করার পরও তিনি উত্তর দেন। তার সাধনা শেষ হতে প্রায় 5 মাস লেগে যায়। সেখানেই তিনি এই জিন ভাগাভাগি করেন। 2 জিনকে আদেশ দেন তারা যেন সেই কাকার আদেশ পালন করে। এবার বাংলাদেশে ফেরার পালা। জিনগুলো তখন আর কাপড়ে বাঁধা নেই। ইচ্ছা করলেই যে কোনো জায়গায় তন্ত্রমন্ত্রের মাধ্যমে হাজির করা যেত। জিনগুলোর বাস ছিল সেই চলনবিলের একটি এলাকার তুলা গাছে। সেখান থেকেই তার বাবার সঙ্গে যোগাযোগ হয়েছিল। এবার আবার সেই লোকটির হয়ে বলা শুরু করছি। বাংলাদেশে ফেরার সময় আমি ও কাকা আসাম মেঘালয়ের একটি নদী যেটি বাংলাদেশে এসেছে সেই পথ দিয়ে ফেরার সিদ্ধান্ত নিই। নদী সাঁতরে আমাদের বাংলাদেশে ঢুকতে হবে। সেই সময় ইন্ডিয়ান বিএসএফ এর গুলিতে কাকা মারা যান আর আমাকে গ্রেফতার করে পুলিশে দেওয়া হয়। আর সেখান থেকে তোমার বাবা মানে নিউটন ভাইয়ের বাবা বাংলাদেশ অভিবাসন কেন্দ্রে যোগাযোগ করে ফিরিয়ে আনেন আমায় বাংলাদেশে। বাংলাদেশে আসার পর আমার প্রথম 2টি কাজ ছিল। সেটা হলো অমাবস্যার রাতে পাঁঠাকে যেভাবে এক কোপে বলি দেওয়া হয় সেভাবে 3টি পাঁঠা বলি দিতে হবে, আর সেই রক্ত আমার মাথায় ঢালতে হবে। সেই রক্ত মাথায় ঢেলে একটি জীবন্ত বিড়ালকে পেছনের 2 পা ধরে টেনে চিড়ে ফেলতে হবে, আর সেই পেছনের পায়ের হাড় দিয়ে আমাকে সব জিনদের ভয় দেখিয়ে কাজ সারতে হবে। আরেকটি বড় জিনিস হলো সেই রাতেই ওই বিড়ালের পায়ের হাড় নিয়ে মানুষের মাথার খুলি কালেক্ট করতে হবে। এই কাজগুলো করার সময় অনেক ধরনের জিন ও অশরীরী আত্মা পিছন থেকে অনেক বাধা সৃষ্টি করবে। সেদিকে না মনোযোগ দিয়ে টার্গেট রাখতে হবে সোজা কবরে যাওয়া আর পুরনো কবর থেকে মাথার খুলি কালেক্ট করা। পিছনে তাকালেই সব ভেস্তে যাবে। আর মাথার খুলি কালেক্ট করার পর ওই হাড় দিয়ে খুলিতে মন্ত্র পাঠ করে 11 বার টোকা দিতে হবে, আর বিড়ালের সেই হাড়টি কবরেই রেখে মাথার খুলিটি নিয়ে আসতে হবে। অমাবস্যার দিন প্রথম 2টি কাজ আমি ঠিকঠাক করি। এবার বিড়ালের পায়ের হাড় 2টির মাংস ছাড়িয়ে একটি হাড় বাড়িতে রেখে আরেকটি হাড় নিয়ে ছুটে চললাম কবরের দিকে। বাড়ি পেরিয়েই অন্ধকার ঘুটঘুটে রাস্তা। তখন এলাকায় বিদ্যুৎ নামক জিনিসের দেখা নাই। একটু পথ পেরিয়ে বাঁশঝাড়ের পাশ দিয়ে গ্রামীণ পথ। রাত তখন আনুমানিক 1:30টা। রাস্তা দিয়ে এগোচ্ছি আর আমার পিছনে যেন অনেক হাঁটা চলার শব্দ, গুণানির শব্দ, চিৎকার চেঁচামেচির ভেতরে অনেক ধরনের ডাকাডাকি। কখনো আমার 12 বছর বয়সী ছেলে ডাকছে, কখনো আমার ছোট মেয়ে কেঁদে কেঁদে ডাকছে বাবা বাবা বলে। আমার মৃত বাবা ডাকছে, ফটু শুনে যা বাবা। মা ডাকছে, পাড়ার মৃত মানুষদের ডাক। আমি শুনেছি এমনটাই নাকি হয়, কিন্তু আমাকে লক্ষ্য স্থির রেখে সরাসরি কবরে গিয়ে মাথার খুলি কালেক্ট করতে হবে। শুধু এই একটি মাত্র ধাপ, তারপরেই আমি আমার এতদিনের পরিশ্রম সার্থক করতে পারবো। কোনো বাতাস নেই, তারপরেও যেন বাঁশ ঝাড়ে বাঁশের সাথে বাঁশের যুদ্ধ বেঁধে গেছে। শিরদাঁড়া বেয়ে অনবরত ঠান্ডা স্রোত নামছে। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আমি সেই কাঙ্ক্ষিত কবরের কাছে পৌঁছই। আগে থেকে ঠিক করে রাখা সেই কবরের কাছে যাই। কবরটি অনেকটাই ভেঙে গেছে। 3 বছরের একটি পুরনো কবর। ভাঙা বাঁশগুলো সরিয়ে নেমে পড়ি কবরে। এই অন্ধকারে হাতড়ে হাতড়ে ঠিক খুঁজে পাই মাথার খুলি। মন্ত্র পড়ে সেখানেই বিড়ালের সেই পায়ের হাড় দিয়ে মাথার খুলিতে 11টি আঘাত করি। মুহূর্তেই সেই সব আওয়াজ, সব চিৎকার চেঁচামেচি বন্ধ। চারিদিকে শুধু রাতের ঝেঁঝি পোকার শব্দ। বিড়ালের পায়ের হাড়টি সেই কবরে রেখে মাথার খুলিটি লুঙ্গি দিয়ে মুড়িয়ে বাড়ি ফিরি। কেরোসিন বাতির আলোয় আমার বউ আমার এসব রক্তমাখা শরীর দেখে জ্ঞান হারায়। থলিটি গোপনে লুকিয়ে রেখে বউয়ের মাথায় জলের ঝাপটা দিতেই তার জ্ঞান ফেরে। গোসল করে ঘুমিয়ে পড়ি। তখন রাত আনুমানিক 4টে। স্বপ্ন দেখি একটা। স্বপ্নে দেখতে পাই আমার ছেলে ও মেয়ের লাশ বাড়ির আঙিনায়। লোকজন সবাই দেখতে এসেছে। আমার বউ কাঁদতে কাঁদতে মূর্ছা যাচ্ছে, আর আমি ঘরের সামনের বারান্দায় বাঁশের মধ্যে মাথা ঠেকিয়ে কাঁদছি। আমার ঘুম ভাঙতেই দেখি সকাল হয়ে গেছে। আনুমানিক 7-8টা হবে। পুরো শরীর জ্বরে কাঁপছে। মাথা যন্ত্রণায় উঠতে পারছি না। বউ কিসের থেকেই আকাশ সাফারিং শুরু হবে আমি মনে করি। যেন জল ও তেল মালিশ করায় আমার শরীরটা ভালো হয়। এবার আমার পরীক্ষা করার পালা। মন্ত্র পড়ে জিনদের দ্বারা প্রভাবিত করে ভালোই টাকা পয়সা চলে আসে আবার। কিন্তু এসব আমার বউয়ের পছন্দ নয়। বউ আমার সাথে আর রাতে থাকে না। পাশের ঘরে আমার সন্তানদের নিয়ে ঘুমোয়।
প্রায় রাতেই আমি সেই বিভৎস স্বপ্নটি দেখি। মৃত ব্যক্তিদের ডাক আর আমার সন্তানদের মৃতদেহ উঠোনে পড়ে থাকে। সেই স্বপ্ন আঁতকে উঠে আমার ঘুম ভেঙে যায়। টাকা পয়সা যখন একটু হয় তখন সিদ্ধান্ত নিয়েই গ্রাম ছেড়ে নাটোর শহরে একটি বাড়ি করব। যে জায়গাতে বাড়ি করব সেই জায়গার মালিককে আমি 50,000 টাকা অ্যাডভান্স করি, কোনো দলিল ছাড়াই। বাকি 70,000 টাকা দিয়ে দলিল করে জায়গাটা আমার নামে করে নেব। কিন্তু লোকটি আমাকে ধোঁকা দেয়। সে জায়গার দাম 2 লাখ টাকা চায়। তাকে কোনোভাবেই আমি বসে আনতে পারিনি। অবশেষে আমি তার ক্ষতি করার সিদ্ধান্ত নিই। সেজন্য লাগবে তার মাথার চুল, এবং সে যেই বাড়িতে থাকে সেই বাড়ির আঙিনার মাটি। আমি তাকে 2 লাখ টাকা দেব এই শর্তে আবার তার সঙ্গে খাতির জমাই। কৌশলে তার মাথার চুল ও তার বাড়ির আঙিনার মাটি সংগ্রহ করি। একটা কাপড়ের পুতুল বানাই, যেমন পুতুল ছোটবেলার বাচ্চারা খেলে ওরকম। মন্ত্র পাঠ করে সেই পুতুলটির মাথার কাছে মোম দিয়ে সেই চুলটি লাগিয়ে দিই। 11টি সুই সেই পুতুলে ঢুকিয়ে দিই, আর সেই পুতুলটি কবরের পাশে পুঁতে দিই। আর তার বাড়ির উঠোনের মাটিগুলো জিনদের সাহায্যে মন্ত্র পড়ে ফু দিই। এই মাটিগুলো পরদিন সকালে আবার তার উঠোনে ছিটিয়ে দিয়ে আসি। ঠিক তার 4 থেকে 5 দিন পর জানতে পারি সেই লোকটি অসুস্থ হয়ে হাসপাতালে। কোনো না কোনোভাবে তার কোনো রোগ নিরাময় হচ্ছে না, এমনকি ডাক্তাররাও নাকি তার রোগ ধরতে পারছে না। মানে আমার কাজ সফল হয়েছে। এবার লোকটির টাকার প্রয়োজন, আর এই সুযোগে কম টাকায় জায়গাটি পেয়ে যাব। আমি আবারও তাকে জায়গার কথা বলি। লোকটি 1,20,000-এই রাজি হয়ে যায়। আরও 50,000 টাকা তাকে দিয়ে লোকটির সঙ্গে চুক্তি হয় আগামী সোমবার বাকি 20,000 টাকা দিয়ে জায়গাটি দলিল করে দেব। আর লোকটির অসম্ভব কষ্ট দেখে সিদ্ধান্ত নিই এই ফিরে সেই পুতুলটি থেকে গেঁথে দেওয়া সুইগুলো বের করব, আবার সবকিছু আগের মতন ঠিক করে দেব। বাড়ি ফিরে রাতে কবরের সেই মাটি সরিয়ে পুতুলটিকে বের করি, সুইগুলো খুলে আবার আগের মতন করে রেখে দিই এবং ঘুমিয়ে পড়ি। রাতে আমি আবারও সে একই স্বপ্ন দেখি। ছেলে মেয়ে পড়ে আছে উঠোনে, ঘুম ভেঙে যায় আমার। রবিবার দিন আমি হাটে গিয়েছিলাম। হাটে আমি খবর পাই এলাকার একটি ছোট নৌকো নাকি চলন বিলে ডুবে গেছে। আমি কোনো পাত্তা না দিয়ে বাড়ি ফিরি। বাড়ির উঠোনে মৃত অবস্থায় পড়ে আছে 2টো লাশ। লাশ দুটি আর কারণ নয়, আমার ছেলে মেয়ের। এই দৃশ্যটাই তো আমি স্বপ্নে দেখেছি বহুবার। আমার বউ সেই একই জায়গায় ডুকরে কাঁদছে, যা আমি আগেও স্বপ্নে দেখেছি। আমি ঘরের সামনে সেই বারান্দায় পাশে মাথা লাগিয়ে কাঁদছি, আর দেখছি আমার সন্তানদের লাশ। ছোট নৌকোয় করে আমার ছেলে মেয়ে ও আরও 2জন গেছিল নিজেরাই চলন বিলে। সেখানে নাকি নৌকো ডুবে যায়। বাকি 2জন বেঁচে থাকলেও আমার সন্তান দুটো বাঁচে না। সন্তানদের দাফনের পর সেই সন্ধ্যায় দেখতে পেয়েছিলাম সেই একটা কুকুরকে, যে কুকুরটা মিসিং ছিল। চোখ দিয়ে জল গড়ছে, এক পলকে তাকিয়ে আছে আমার দিকে। বাড়ি ফিরে সেই বিড়ালের যে একটি হাড় রয়েছিল, যেটি দিয়ে আমি ভয় দেখিয়ে জিনদের থেকে বিভিন্ন কাজ করিয়ে নিতাম, সেটি এবং মাথার খুলি সে কবরে রেখে আসি, যেখান থেকে খুলিটি আমি সংগ্রহ করেছি। আজ থেকে আমার আয়ত্তে থাকা সেই 3টি জিন একেবারে মুক্ত। বউকে কাঁদতে কাঁদতে কথা দিয়ে জীবনে আর কোনো দিন এসব কাজ করব না। আমার সন্তানদের মৃত্যু কি নিছক দুর্ঘটনা, নাকি আমার এসব কুকর্মের জন্য এসব হয়েছে? আমি মনে মনে নিজেকেই দায়ী করি সবসময়, কিন্তু বউকে কোনোদিন বলিনি। ভিতরে ভিতরে দুমড়ে মুচড়ে কাঁদি। এরপর আমার স্ত্রী কঠিন রোগে আক্রান্ত হয়। যত টাকা আমি এসব বাজে কাজ করে ইনকাম করেছি তার ডবল টাকা চলে যায়। এমনকি জমি বিক্রি করে স্ত্রীকে সুস্থ করি। শুধু এই ভিটে বাড়ি ছাড়া আমার আর কিছুই থাকে না। আবারও কাজ শুরু করি মাছ ধরার। আর আমার বউ ঠিক আমার বাবার মতোই লোককে ফ্রিতে তাবিজ তেল পড়া দেয় কুদৃষ্টি থেকে বাঁচতে। আমার বাবা মৃত্যুর দিন সকালে কাউকে একজন বলে যায় যে যেন আমার বউকে দেখে রাখে, আর সেটি বলেছিল একটি জিনকে। আর সেই জন্যই কুকুররূপী জিনটি সেদিন ধরা পড়ে। সেই জিনটিও আমার বউয়ের অনুমতি নিয়ে চলে যায় একদিন, আর আমার বউকে শিখিয়ে দিয়ে যায় মানুষের উপকারে আসে এমন কিছু কাজ। আমিও আল্লাহর কাছে সমর্পণ করে ধর্মকর্ম করি। মাছ ধরে বর্ষাকালগুলোতে ভালোই রোজগার হতো, কিন্তু কে খাবে এই টাকা? নিজের কোনো সন্তান নেই, দত্তক নেই 2জন এতিম ছেলেকে। আজ তারাই আমার ছেলে। আজও মাঝে মাঝে কাঁদি, আল্লাহর কাছে ক্ষমা চাই আমার অতীতের ভুলগুলোর জন্য। এই 2টো ছেলের এক ছেলে চলে যায় তার অরিজিনাল বাবা মায়ের কাছে, আরেকটি ছেলে এখন মাদ্রাসার হুজুর। তবে কি ফটোর 2 সন্তানের মৃত্যুর জন্য ফটো নিজেই দায়ী?
কেনই বা সেই স্বপ্নটি বারবার দেখতো গরু? প্রশ্ন রেখে গেলাম অডিয়েন্সদের কাছে। গৌরব এই লোকটির সাথে আমার বাবার পরিচয় ছিল, কারণ তার বাবার সেই মাজারটি ছিল, সেখানেও আমার বাবা গেছিলেন। আর আমার দাদু তখন বৃহত্তর পাবনা জেলার দারোগা ছিলেন। দাদুর সাথেই ঘুরতে গিয়েছিল। তখন থেকেই বাবার সাথে পরিচয়, আর এই ফটুর সাথে পরিচয়। ফটু চাচার বয়স এখন 70-এর কাছাকাছি। এই ছিল আজকের ঘটনা। বানান ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। ঠিকঠাক গুছিয়ে লিখতে পেরেছি কিনা জানিও গৌরবদা। আমি প্রিয় প্রেত কথা পরিবার, তোমরাও জানিও কেমন লাগছে, কমেন্টে জানিও। আর প্লিজ পাশে থেকো আমার নিউটন লাইট চ্যানেলের আর প্রেত কথার। আবার সকলকে 300তম পর্বের শুভেচ্ছা। আর ভুলেও কেউ সব ট্রাই করতে যেও না। সবাই ভালো থেকো, ভালো সাথে থেকো, পজিটিভ থেকো। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। তানভীর নিউটন ভাই এক অদ্ভুত নাম আমাদের প্রেত কথা পরিবারে। যখনই ঘটনা পাঠিয়েছেন ফাটিয়ে দিয়েছেন। মানে সেই ব্যাটসম্যানদের মতো তানভীর ভাই, যিনি ক্রিজে নামলে 6 মারবেনই। সো তানভীর ভাই, থ্যাঙ্কস আ লট এত সুন্দর একটা ঘটনার উপহার দেওয়ার জন্য আমাদের সকলকে। এবং আমরা বরাবর বলে এসেছি যে আমরা কিন্তু অন্ধবিশ্বাস, কালো জাদু বা কুসংস্কারকে প্রমোট করি না। আমাদের উদ্দেশ্য শুধুমাত্র বিভিন্ন মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন অলৌকিক ঘটনাকে সকলের সামনে তুলে ধরা। তাই প্রেত কথার ঘটনাকে যে সত্যি বলে বিশ্বাস করতে হবে এমন কোনো কথা নেই। ঘটনা বিশ্বাস করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ নির্ভর করছে শ্রোতাদের উপর। প্রেত কথার ঘটনাকে প্রাথমিকভাবে এন্টারটেইনমেন্ট হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এবং অ্যাজ ইউজুয়াল বারবার যেই কথা বলে আসি যে কালো জাদু বা এই ধরনের নোংরা প্রবৃত্তির মাধ্যমে কোনোভাবেই নিজেকে খুশি রাখা যায় না। তানভীর ভাইয়ের ঘটনা আজকে তার জলজান্ত প্রমাণ। কালো জাদু যে নিজের জন্য, নিজের পরিবারের জন্য কতটা হার্মফুল হতে পারে, এই ঘটনা তার প্রমাণ। সো আজকের এই যুগে দাঁড়িয়েও যারা ভাবেন কালো জাদু করব, কালো জাদু করে অন্যের ক্ষতি করব বা কালো জাদু করে অনেক ধন সম্পত্তির মালিক হব, তাদের জন্য এই ঘটনাটা অনেক বড় ওয়ার্নিং সাইন হতে পারে। সো আজকের এই এপিসোড কেমন লাগছে কমেন্ট করে জানাও এবং শেয়ার করো বন্ধুদের সঙ্গে। আমার খুব এক্সাইটেড লাগছে এরপর যার ঘটনা শোনাতে চলেছি। তিনি আমাদের খুব 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 প্রিয় তাহিরা জরিন। তাহিরা 5টি ঘটনা দিয়ে একটা টোটাল ঘটনা পাঠিয়েছে। 5টি ঘটনাই একদম এক একটা বোম, ছোট ছোট বোম এক একটা। সো মারাত্মক ভালো লাগবে আজকের এই তাহিরা জরিনের যে ঘটনা আমাদের কাছে রয়েছে সেই ঘটনাগুলি। এটি একটি বাড়িকে নিয়ে এবং এই বাড়িকে কেন্দ্র করে বিভিন্ন রকমের ঘটনা বিভিন্ন সময় ঘটেছে ধারাবাহিকভাবে। সেই ঘটনার একটা শৃঙ্খল বলা যেতে পারে আজকের এই তাহিরা জরিনের ঘটনা। কেমন লাগছে, কেমন লাগবে সেটা এই ঘটনার পর অবশ্যই কমেন্ট করে জানিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। শুরু করছি তাহিরা জরিনের ঘটনা। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। ঘটনা পাঠিয়েছেন তাহিরা জরিন, যেভাবে লিখে পাঠিয়েছেন ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। কেমন আছো গৌরবদা? অনেকদিন হলো কোনো ঘটনা জোগাড় করতে পারছিলাম না। এরকম অনেক সত্যি ঘটনা আমার কাছে আছে যেগুলো খুব কাছের মানুষেরা নিজের চোখের সামনে ঘটতে দেখেছে। বেশ ভয়াবহ ঘটনা সেগুলো, তবে তার ন্যারেটিভ প্রেত কথার জন্য ঠিক হবে না বলে পাঠাতে পারি। অর্থাৎ অনেক বেশি ছোট আর প্রেত কথায় অন্যান্য ঘটনার সাথে বেশ কিছু মিল আছে সেই ঘটনাগুলির, তাই সেগুলি আর পাঠাইনি। তবে আমার এক দূর সম্পর্কের আত্মীয়র বাড়িকে নিয়ে একটা ঘটনা আজ বলি। একটা নয়, বেশ কয়েকটি ঘটনা। ঘটনাগুলি ছোট ছোট, কিন্তু সবগুলি ঘটনা একসাথে সাজিয়ে লিখলে একটা দারুণ ঘটনার রূপ নেবে আশা করি। আমরা বাংলাদেশের আর্কিওলজি আর ইতিহাস নিয়ে পড়লে এটা দেখতে পাই যে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলা শহরগুলোর নাম রাখা হয় বিভিন্ন দেবদেবীর নামে। এই যেমন খুলনার নামকরণ করা হয় খুলনা দেবীর নামে, যশোর আর ঢাকার নামকরণও করা হয় দেবীর নামে। প্রাচীন ঢাকার এক জঙ্গলে দেবী ঢাকা অবস্থায় ছিলেন বলে এর নামকরণ করা হয় দেবী ঢাকেশ্বরী। আর এই পুরনো শহরগুলো পেটের মধ্যে যে কত ইতিহাস গেলে রেখেছে কি বলবো। এমনকি অলৌকিক ইতিহাসও এদের মধ্যে সুপ্ত। যশোরের এমন একটি বাড়ির ঘটনা আজকে বলবো যে বাড়িটির লোকেশন একটু বললেই যে কেউ চিনে ফেলবে, তাই লোকেশন বলছি না, তবে বাড়িটা কিন্তু হন্টেড। তুমি জানো যে আমার মামা বাড়ি যশোর আর সাতক্ষীরার মাঝামাঝি একটি স্থানে। গ্রামটা যশোরের মধ্যেই পড়ে। মাইকেল মধুসূদন দত্তের বাড়ি যে গ্রামে ছিল তার পাশের গ্রাম। নানা বাড়িতে আসার সময় রাত হয়ে গেলে আমি যশোর সদরে নেমে ওই বাড়িতে রাতে থাকতাম।
পরের দিন নানার বাড়ি যেতাম। এবার মূল ঘটনায় ফিরে আসি। বাড়িটি আমার এক বোনের। তো বোন বিয়ে হয়ে সে বাড়িতেই উঠেছিল। বিয়ের পর সে ওই বাড়ি নিয়ে কানাঘুষো শুনতে শুনতে জানতে পারে যে বাড়িতে কিছু সমস্যা আছে। কিন্তু অবাক করা বিষয়, আজ প্রায় 70-80 বছর হলো সে বাড়িতে কিন্তু পরিবারের সদস্যরা ঠিকই বাস করছে। প্রথম আমার বোন যে ঘটনাটি জানতে পারে সেটি হলো তার শ্বশুরের বাবা জিন ভূতের অস্তিত্বে বিশ্বাস করতেন না, এমনকি এসব নিয়ে হাসি তামাশাও করতেন খুব। সে জায়গাটা কেনার পরে বাসা বানানো হলে সবাই সেখানে বসবাস করতে থাকে। কাজেই পরিবারের সদস্যরা বুঝতে পারে যে সে বাড়িতে অস্বাভাবিক কিছু রয়েছে, অর্থাৎ তাদের সাথে আরও কেউ সেই বাড়িতে বসবাস করছে যাদের খালি চোখে দেখা সম্ভব না। ওদিকে বাড়িটা নিয়ে অভিযোগ করলে আপুর দাদা শ্বশুর খুব বকাঝকা করতেন। বাড়ির সদস্যরা এসব কারণে ডিপ্রেসড হয়ে যায়। একদিন ভর সন্ধেবেলায় মাগরিবের নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন আপুর দাদা শ্বশুর। অজু করতে যাবেন, ঠিক সেই সময়ে তিনি শুনতে পান তার পাশের ঘর থেকে দেয়ালে বাড়ি দিলে যেমন শব্দ হয় ঠিক তেমন একটা শব্দ আসছে। তিনি পাশের ঘরে ঢুকে দেখেন ঘর অন্ধকার, আর ঘরের এক কোণায় তার মেজো মেয়ে খোলা চুলে পিছন ফিরে দাঁড়িয়ে দেওয়ালের দিকে মুখ করে রয়েছে। ক্রমাগত নিজের কপাল দেওয়ালের সাথে বাড়ি দিচ্ছে। শ্বশুরমশাই তখনই চিৎকার করে মেয়েকে কাছে ডাকে। মেয়ে সুন্দর মতো বাবার ডাক শুনে তার পাশে এসে দাঁড়ায়। বাবা মেয়ের হাত ধরে টেনে বাইরের দাওয়ায় নিয়ে আসলে শান্ত আলোতে তিনি দেখেন মেয়ের কপাল ফেটে রক্ত বের হচ্ছে এবং দুই চোখ ধবধবে সাদা, তাতে কোনো মণি নেই এবং গায়ের রং কুচকুচে কালো। মেয়েটি তখন এক হাত দিয়ে বাবার গলা চেপে ধরে, তাকে শূন্যে তুলে ধরে এবং ভয়ানক এক নারী পুরুষের মিলিত কণ্ঠস্বরে বলে, কিরে আব্দুল করিম, তুই নাকি জিনে বিশ্বাস করিস না? তুই কি এখনো বিশ্বাস করবি না? এই কথাটা বলেই মেয়েটা বিশ্রীভাবে হাসতে থাকে। এরপর দাদা শ্বশুর জ্ঞান হারান। তাকে সবাই দাওয়ায় অজ্ঞান অবস্থায় পেয়ে ঘরে নিয়ে আসে। জ্ঞান ফিরলে তিনি ওই ঘটনা সবাইকে জানান। এমনকি তার গলা যে সত্যি সত্যি কেউ চেপে ধরেছিল তার কালশিটের দাগও গলায় ছিল। কিন্তু অবাক করা কাণ্ড, তার মেজো মেয়ে কিন্তু সেই সময় ওই স্থানে ছিল না। সে ছিল অন্দরমহলে মায়ের সাথে। এরপর মাওলানা ডেকে বাড়ি বন্ধ করা হয় এবং সবাই সেখানে ভালোভাবেই বসবাস শুরু করে। তবে ছোটোখাটো কিছু সমস্যা ছিল, কারো কোনো ক্ষতি হয়নি বাড়ি বন্ধের পর। ঘটনা 2। একদিন দুপুরে গ্রীষ্মের কড়া রোদে ঠিক 12:30টার দিকে আমার বোনের বড় যা ছাদে কাপড় মেলতে যায়। বড় জায়ের বেডরুমে তার বাবু ঘুমোচ্ছিল। বাচ্চাটা জন্মের 1 মাসও হয়নি। এটাই তার প্রথম সন্তান। আমরা জানি যে সন্তান জন্মের 40 দিন মেয়েদের একটি সেন্সিটিভ সময় যায়, অর্থাৎ 40 দিন টানা ব্লিডিং চলে। কাজেই প্রেগনেন্সির মতো এই সময়টাও কিন্তু অনেক বেশি সেন্সিটিভ। তো ওই দিন আমার বোন রান্না করছিল, তার শাশুড়ি সোফায় বসেছিল। ঠিক সেই সময় বোনের বড় যা ঘরে ঢোকে, হাতে বালতি, তাতে ভেজা কাপড়, একটাও মেলা হয়। বড় যা দেখতে অনেক সুন্দরী, কাটা কাটা চেহারা এবং গায়ের রং ধবধবে সাদা। সেই ধবধবে ফর্সা মানুষটা যখন ড্রয়িং রুমে প্রবেশ করে তখন সবাই তার চেহারা দেখে রীতিমতো ভয়ে কাঁপতে থাকে। গায়ের রং কলমের কালির মতো কুচকুচে কালো, চোখ দুটো রক্ত লাল, কোমর পর্যন্ত লম্বা চুল পিঠের উপর ছড়ানো। তখনও গোসলের পানি চুইয়ে চুইয়ে পড়ছে চুল বেয়ে। তখন বাড়িতে কোনো পুরুষ মানুষ ছিল না। বড় যা ঘরে ঢোকেই বালতিটা হাত থেকে নামিয়ে রেখে তার বেডরুমে ঢোকার পথে ঠিক পাশে যে সোফাটা ছিল সেখানে বসে। সে কোনো কথা বলছিল না, জ্বলন্ত চোখের সামনের দিকে একভাবে তাকিয়েছিল, আর মুখ থেকে চাপা গর্জনের মতো একটা শব্দ বের হচ্ছিল তার। আবু আর তার শাশুড়ি ভয়ে কাঁপছিল। হঠাৎ বড় জায়ের বাচ্চাটা কেঁদে ওঠে। তখন সবাই মরিয়া হয়ে ছটফট করতে থাকে যে কিভাবে বাচ্চাটাকে ঘর থেকে বের করা যায়, কারণ বড় যা দরজা ঠিক পাশে রাখা সোফায় বসেছিল। তখন আমার বোনের শাশুড়ি আর সহ্য করতে না পেরে কান্না শুরু করেন। বোন সিদ্ধান্ত নেয় সে নিজে গিয়ে বাচ্চাটাকে নিয়ে আসবে, আর দেরি না করে তাড়াতাড়ি অজু করে সে। এরপর আঙুলের কর গুণে 7 বার আয়াতুল কুরসি পড়ে এবং সাথে অন্যান্য সূরা পড়ে শরীর বন্ধ করে এক দৌড়ে ঢুকে বাচ্চাটাকে কোলে নিয়ে আসে। আপুকে পরে আমরা যখন এই বিষয় জিজ্ঞাসা করি যে সে কীভাবে এই কাজটা করেছিল, তখন সে জানায় আমি নিজেও জানি না এত সাহস আমার মধ্যে তখন কিভাবে এসেছিল। তখন মাথায় একটাই বিষয় ঘুরছিল, বাচ্চাটাকে যেভাবেই হোক বাঁচাতে হবে। আমি সিদ্ধান্ত নেই কোনোভাবে বাবুর মায়ের দিকে সেই সময় তাকাবো না। এরপর বোন কোরআন শরীফ খুলে জোরে জোরে সূরা বাকারা পড়তে থাকে এবং জায়ের সামনে দাঁড়িয়ে সে সেই প্রসেস চালিয়ে যায়। সূরা বাকারা এসব অলৌকিক ও খারাপ জিনিসের বিপক্ষে খুব শক্তিশালী একটি হাতিয়ার।
শাশুড়ি বাচ্চাটিকে কোলে নিয়ে অন্য ঘরে ঢুকে পড়ে। বোন যখন কোরআন পড়া শুরু করে তখন তার বড় যা নারী পুরুষের মিলিত স্বরে চিৎকার করতে থাকে, দুই কান হাত দিয়ে ঢেকে রাখে আর বলতে থাকে, এখনই পড়া বন্ধ কর, বন্ধ কর। সে যত জোরে চিৎকার করতে থাকে আমার বোনও তত জোরে কোরআন পড়তে থাকে। একটা সময় তিনি জ্ঞান হারান। এরপর তাকে মৌলানার কাছে নিয়ে যাওয়া হয়, ঝাড়ফুঁক করা হয়, তাবিজ দেওয়া হয়, বাড়ি বন্ধন দেওয়া হয় নতুন করে। মৌলানা জানান এই জিনটা তাদের বাড়িতেই থাকে এবং বিয়ের পর থেকেই বোনের বড় জায়ের উপর দৃষ্টি ছিল। কাজেই ভর দুপুর বেলায় সে যখন ছাদে কাপড় মেলতে যায় তখন সে আলো ও ছায়ার মাঝামাঝি একটি স্থানে বেশ কিছু সময় দাঁড়িয়ে থাকে। তখনই জিন তাকে ভর করে। এমনকি বড় জায়ের বিয়ের 9 বছরের মাথায় সন্তান হয়, বারবার মিসক্যারেজ হতো। মৌলানা জানান যে এই মিসক্যারেজগুলো ঘটানোর জন্য সেই জিনটাই দায়ী। আলো ও ছায়ার মাঝামাঝি স্থান জিনদের চলাচলের পথ। হয় পুরোপুরি রোদে, নইলে পুরোপুরি ছায়ায় থাকতে হবে। কিন্তু আধা রোদ ও আধা ছায়ার মাঝামাঝি দাঁড়ালে মানুষের উপর ভর করা ওদের জন্য সহজ হয়ে যায়। আপুর বড় জায়ের ক্ষেত্রেও এমনটাই ঘটেছিল। ঘটনা 3, দুলাভাইয়ের পোস্টিংয়ের জন্য দীর্ঘদিন বোন পরিবার নিয়ে ঢাকায় থাকেন। বেশ অনেকটা বছর পর দুলাভাই ট্রান্সফার হয়ে আবার যশোর ফিরে আসেন। আজ থেকে বছর 5 আগের ঘটনা হবে এটা। বোন ফিরে আসার পর বাড়ির অন্য একটি ফ্লোরে ওঠে। একটা কথা বলতে ভুলে গেছি যে বাড়িটা 4 তলা। সবাই প্রথম একসাথে 4 তলায় বসবাস করত। পরে যখন বাবা মা মারা যান, অর্থাৎ বোনের শ্বশুর শাশুড়ি মারা যান, তখন আমার বোনের পরিবার 3 তলায় পার্মানেন্টলি শিফট হয়ে থাকা শুরু করে। প্রথম দিকে বাড়ির 4র্থ তলা বাদে সমস্ত ফ্লোর জুড়ে অফিস ভাড়া দেওয়া ছিল। 4 তলা বাদে অন্য কোনো ফ্লোরে কোনো পরিবারকে কখনো বাসা ভাড়া নিয়ে থাকতে দেখা যায়নি। আপু যখন 3য় তলায় শিফট হয় তখন অদ্ভুত সব কাণ্ড কারখানা শুরু হয়। রাতে মনে হতো যেন কেউ বারান্দা দিয়ে হাঁটছে। একটা জিনিস এক জায়গায় রাখলে দেখা যেত কিছুক্ষণ পর সেই জিনিসটা সেখানে নেই। 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে জিনিসটা অন্য কোনো ঘরে পাওয়া যেত। একদিন আপুর বড় মেয়ে এসে আপুকে বলে, আম্মু এ বাড়িতে একজন থাকে যে আমাকে বিয়ে করতে চায়। আপু প্রথমে ভাবছে মেয়ে হয়তো মজা করছে মায়ের কাছে। আপু এই কথা শুনে যখন হাসাহাসি করছে তখন তার বড় মেয়ে হঠাৎ প্রচণ্ড রেগে যায় আর বলে যে, তুমি বিশ্বাস করছো না? তুমি জানো যেই লোকটা আমাকে বিয়ে করতে চায় আজ সন্ধ্যার সময় তার বোন এসে আমাকে বিয়ের প্রস্তাব দেয়। উনি কালো বোরখা পরে এসেছিল আর আমাকে একটা লিপস্টিক, টিপের পাতা আর কাজল দিয়ে গেছে। ওরা কালকেই আমাকে নিয়ে যেতে আসবে। এই বলে মেয়েটা হাত বাড়িয়ে হাতে ধরা লিপস্টিক, কাজল এবং টিপের পাতা আপুকে দেখায়। ওদের পরিবারে টিপ কেউই পড়ে না, কাজে টিপের পাতা বাড়িতে আসা সম্ভব নয়। ওদিকে মেয়েটা বাজার থেকে নিজে যে কিনে আনবে সেটাও সম্ভব নয়। আপু এই কথা তার হাজবেন্ডকে জানায়। দুলাভাইয়ের কাছে আপু যখন ঘটনা খুলে বলে তখন রাত 1:30-2। পরের দিন সাপ্তাহিক ছুটি থাকায় বাড়ির সবাই বসে আড্ডা দিচ্ছিল। সব শুনে দুলাভাই হেসে দেন আর বলেন, যদি বাড়িতে সত্যি কিছু থাকে তাহলে সাহস থাকলে যেন এই মুহূর্তে কলিং বেল বাজিয়ে দেখায়। আর ঠিক সেই মুহূর্তে সদর দরজা থেকে কলিং বেল বেজে ওঠে। সবাই একসাথে দরজা খুলে দেখে দরজার বাইরে কেউ নেই। আপুর হাজবেন্ড সদর দরজা লাগিয়ে হাসতে হাসতে বলে, আরে কোইন্সিডেন্স। ঠিক সেই মুহূর্তে আবার কলিং বেলটা বেজে ওঠে। দুলাভাই সাথে সাথে দরজা খুলে বাইরে দেখে কেউ নেই। সবাই ভয় কাঠ হয়ে দাঁড়িয়ে থাকে। সেদিন রাতে সবাই একসময় ঘুমিয়ে পড়ে। ভোর হলে হঠাৎ বড় মেয়েটার চিৎকারে সবার ঘুম ভেঙে যায়। মেয়ের ঘরে পৌঁছে আপু আর তার হাজবেন্ড লক্ষ্য করেন মেয়ের চোখের উপরে বাম পাশের ভুরুর অংশ রক্তে লাল হয়ে আছে। সে চিৎকার দিয়ে কাঁদছে। আর ঠিক সেই সময় মুহূর্তের মধ্যে মেয়েটি ডান পাশের ভুরু নিজের হাত দিয়ে টেনে টেনে ছিঁড়তে থাকে আর চিৎকার করতে থাকে, কাঁদতে থাকে। কয়েক সেকেন্ডের মধ্যে সবগুলো ভুরু টেনে টেনে ছিঁড়ে ফেলে মেয়েটা। মুখটা রক্তাক্ত হয়ে যায় আর সে ব্যথায় গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকে। সাথে সাথে তাকে ডাক্তার দেখিয়ে ট্রিটমেন্ট করা হয়। ও একটু স্বাভাবিক হলে বিকালের দিকে আপুকে জিজ্ঞাসা করেন যে, মা তুমি এমন কেন করলে? মেয়েটি উত্তর দেয়, আজ রাতে আমাকে যে বিয়ে করে নিয়ে যেতে আসবে সে এসে আমাকে বলে আমি যেন ভুরুগুলো তুলে ফেলি। আমাকে নাকি ভুরু ছাড়াই অনেক সুন্দর লাগে। এরপর কি যে হলো, আমি নিজেই হাত দিয়ে টেনে ভুরুগুলো ছিঁড়ে ফেলি। সেদিন এক মুহূর্তের জন্য আমার বোন মেয়ের রুম থেকে নড়েনি। মেয়ের গায়ে প্রচণ্ড জ্বর চলে আসে। পাশের ঘরে দুলাভাই বই পড়ছিল। রাত 11টার দিকে আপু টয়লেটে যায়। টয়লেট থেকে এসে দেখে মেয়েটা বিছানায় সোজা হয়ে বসে আছে, বারান্দার দরজার দিকে তাকিয়ে। সে আপুকে দেখে বলে, আম্মু ওরা এসেছে, দরজার সামনে দাঁড়িয়ে আছে।
কথাটা বলেও শেষ করতে পারেনি। সাথে সাথে ওর চুলের মুঠি ধরে এক অদৃশ্য শক্তি ওকে শূন্যে তুলে ফেলে। আপুর চিৎকার শুনে দুলাভাই ছুটে আসে। দুজনে দোয়া কালাম পড়তে পড়তে মেয়েটার 2 পা শক্ত করে ধরে নামানোর চেষ্টা করে। এক সময় সে অদৃশ্য শক্তি মেয়েটিকে ছেড়ে দেয়, সে অজ্ঞান হয়ে যায়। পরদিন একদিন মৌলানাকে আবার বাড়িতে আনা হয়, মেয়ের চিকিৎসা করানো হয়। সে জানায় যদি মেয়েকে বাবা মা না আটকাতো তাহলে নাকি জিনটা ওর মাথা ঘরের সিলিংয়ের সাথে বাড়ি দিয়ে ফাটিয়ে দিত। কিন্তু কষ্টের বিষয় হলো এই ঘটনার পর থেকে মেয়েটি আর মানসিকভাবে স্বাভাবিক নেই। আমি ওদের বাড়ি যখনই যাই সে আমাকে সালাম দেওয়ার পর প্রত্যেকবার বলে, খালামুনি জানো আমি না নিজের ভুরু নিজেই টেনে ছিঁড়ে ফেলেছি, দেখো দেখো। প্রায় বছর খানেক সে ভুরুর স্থানে ব্যথা ছিল ওর। তাই কি বলছো তুমি? বলছো যে পরবর্তীকালে নাকি এই জিন কারোর কোনো ক্ষতি করেনি, তো একের পর এক ক্ষতি করে গেছে আর কি। তো প্রচুর ক্ষতি করেছে, এটা তো ডেঞ্জারাস ঘটনা ছিল এটা। যাই হোক, আমি চতুর্থ ঘটনাটার দিকে যাই, বেশ এক্সাইটিং লাগছে আমার। চতুর্থ ঘটনা, আপুর মেজো মেয়ে একদিন রাত 2টার সময় হন্তদন্ত হয়ে বাবা মায়ের ঘরে আসে। এসে মাকে ডেকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার ঘরের দরজা নক করছিলে? আপু জানায় যে সে দরজা নক করেনি। তখন মেজো মেয়ে বলে, তাহলে কি বড় আপু? এই বলে বড় মেয়ের ঘরে গিয়ে দেখে যে সে আরামে ঘুমোচ্ছে। এরপর সে ঘরে এসে আবার শুয়ে পড়ে। হঠাৎ মেজো মেয়ে চিৎকার করে ওঠে। সবাই ওর কাছে এলে জানায়, আমার ঘরে ওটা কে? বারবার সে একই কথা বলতে থাকে, আমার ঘরে ওটা কে, আমার ঘরে ওটা কে, আমার ঘরে ওটা কে, আর ঘরের একদিকে ইশারা করতে থাকে। এরপর মেয়েটা কথা বলা একদম বন্ধ করে দেয়। প্রায় 6টা মাস সেই মেয়ে কোনো কথা বলেনি। আমার সাথে আপুর যোগাযোগ হলে আমি সাজেস্ট করি মেজো মেয়ের জন্য প্রতিদিন রুকাইয়া করতে। রুকাইয়া হলো ইসলামী শরিয়া অনুযায়ী শুধুমাত্র কোরআনের আয়াত দিয়ে জিনের চিকিৎসা। এই চিকিৎসায় কিছু আয়াত আছে যার নাম দেওয়া হয়েছে আয়াতুল হরক। এই আয়াতগুলো পড়লে আক্রান্ত ব্যক্তির উপর ভর করা জিনের শরীর উঠতে থাকার মতো অনুভূতি হয়। আপু এক সন্ধ্যায় মেজো মেয়ের সামনে আয়াতুল হরক যখন রিসাইট করছিল তখন তার পড়া বন্ধ করার জন্য মেয়েটা হাতের কাছে একটি সেফটি পিন পায়, আর সেটা দিয়ে নিজের পায়ের উপর ক্রমাগত ফোটাতে শুরু করে যাতে আপু আয়াতগুলো আর না পড়ে। ওর পা রক্তে ভিজে যায়, তারপরেও মেয়েটা পায়ের মধ্যে সেফটি পিন ঢোকানো বন্ধ করছিল না। এরকম অনেক বাধা আসতো যখন মেয়েদেরকে রুকায়া করা হতো। একটানা রুকায়ার পর এখন সে আল্লাহর রহমতে স্বাভাবিক রয়েছে। ওয়াও, গ্রেট। ঐশাচিক একদম। পঞ্চম ঘটনা এবং শেষ ঘটনা। একবার আমি সেই বাড়িতে বেড়াতে চাই। আমি ওখানে সুযোগ পেলেই যাই আর কি, কারণ মানুষগুলো খুব কাছের। তো একটা ঘরে আমাকে থাকতে দেওয়া হয়। সেখানে আমি, আমার খালা আর আপুর 2 মেয়ে সবাই মিলে বিছানায় আড়াআড়িভাবে 4 জন শুয়েছি। দরজা আমাদের পায়ের দিকে। সেটাতে আমার ঘুম ভেঙে যায়। দেখি ঠিক আমার পায়ের কাছে 8-9 ফুটের মতো লম্বা এক মহিলা দাঁড়িয়ে আছেন, ভয়ঙ্কর চেহারা। একটা সময় সে আমার দিকে এগিয়ে আসতে থাকে। আমি চিৎকার করতে থাকি। একটু পর বুঝি যে আমি আসলে ঘুমিয়েছিলাম, কারণ তখন আমার ঘুম ভাঙে। এরপর আবার একই জিনিস দেখি, ওই লম্বা মহিলাটি আমার দিকে এগিয়ে আসছে। আমি দেখি আমার পাশে সবাই ঘুমোচ্ছে, কিন্তু আমি নড়তে পারছি না। আর ওই ভয়ঙ্কর জিনিসটা ঠিক পিছনে আপুর বড় মেয়ে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। এত কিছুর মধ্যেও কয়েক ঝলক দেখে বুঝি যে সে দৃষ্টি কিন্তু স্বাভাবিক না। আমি আবার চেঁচাই। অবাক করা বিষয় হলো এবারও আমার ঘুম ভাঙে। উঠে দেখি দরজার কাছে আপুর বড় মেয়েটা দাঁড়িয়ে আছে। আমার খালা দোয়া পড়ে আমার গায়ে ফু দিচ্ছেন। আপু বেডরুম থেকে চলে এসেছে চিৎকার শুনে। আর এবার সত্যি সত্যি ঘুম ভেঙেছিল। আমার সমস্ত শরীর ঘামে ভিজে যায়, খুবই ক্লান্ত লাগে। আমি বুঝতে পারি যে স্বপ্নটা কয়েকটা লেয়ারের। প্রচণ্ড ভয় পাই। এরপরে সেই বাড়িতে গেলে আমি সবসময় শরীর বন্ধ করে রাখি। আলহামদুলিল্লাহ এরপর আর কোনো সমস্যা হয়নি। তো এই ছিল আজকের ঘটনা প্রেত কথা 300তম এপিসোডে অবশেষে পৌঁছেই গেল। অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা প্রেত কথা ও প্রেত কথার শ্রোতাদের জন্য। জারিন। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল, অসাধারণ ঘটনা শুনলাম। 5টি ঘটনার শৃঙ্খল বলেছিলাম এবং ভয় পাইয়েছে। তো তাহিরার পাঠানো প্রত্যেকটা ঘটনা মারাত্মক ইউনিক। এবং এই যে আপনারা যারা ঘটনা পাঠান, নিউটন ভাই, তাহিরা জারিন, আমাদের সেলিনা ম্যাডাম এবং আরও অনেকে যারা কনসিস্টেন্টলি ঘটনা পাঠিয়ে যান আমাদেরকে এবং প্রেত কথা পরিবারকে 10টা 12টা 20টা করে ঘটনা উপহার দেন প্রত্যেক মাসে মাসে, তাদের কাছে আমরা গোটা প্রেত কথা পরিবার কৃতজ্ঞ। এবং মানে কি বলবো, বলার কোনো ভাষা নেই। আজকের দিনে যতটা সাকসেস আমার, যতটা সাকসেস প্রেত কথা পরিবারের, ততটা সাকসেস আপনাদের সকলের। আপনারা যদি না থাকতেন তাহলে জানি না আজকে প্রেত কথা কোন জায়গায় গিয়ে পৌঁছতো। তাহিরা ঘটনা দারুণ লেগেছে এবং তাহিরা প্রত্যেকবার ভালো ভালো ঘটনা আমাদেরকে উপহার দেন।
এবং আমার খুব কৃতজ্ঞতা অনুভব হয় ভিতর থেকে আপনাদের জন্য, যাদেরকে আমি চোখের সামনে কখনো হয়তো দেখিনি। বেশ কিছু নিউটন ভাইকে যেমন আমি চোখের সামনে দেখেছি। নিউটন ভাই আমার বাড়িতে আসেন যখন ইন্ডিয়াতে আসেন, এবং উনিও কিছুদিন বাদে আমাদের বাড়িতে আসেন। তাহিরাকে কখনো দেখিনি সামনাসামনি, যখন বাংলাদেশ যাব তখন দেখা হবে তাহিরার সাথে, সেলিনা ম্যাডামের সঙ্গে দেখা হবে। কিন্তু এই যে একটা বন্ডিং, আপনাদের সঙ্গে দেখা হয়নি কখনো, কথা হয়নি, একে অপরকে স্পর্শ করিনি কখনো, তা সত্ত্বেও এই যে একটা আত্মিক টান আমাদের মধ্যে, আমাদের যে এত কথা, আমাদের এত ঘটনা আমরা শেয়ার করছি, আমরা সকলের মধ্যে নিজেদের যে ক্রিয়েটিভিটি, ভালোবাসা, নিজেদের যে বন্ডিং, এটাকে শেয়ার করছি, আমার কাছে মনে হয় এটাই জীবনের সব থেকে বড় প্রাপ্তি। এবং আজকের এপিসোড বলছি তো বারবার, প্রত্যেকটা মুহূর্তে আজকের এপিসোডে আমি ইমোশনাল হচ্ছি, কারণ 300তম এপিসোড বলে কথা। প্রেত কথা এক সময় ছিল একটা ছোট্ট চারা গাছ, এবং আজকে প্রেত কথা 3টে বছর অতিক্রম করে একটু বড় হয়েছে, কিন্তু আমাদের লক্ষ্য আরও অনেক দূর, আমাদের 1000তম এপিসোড পর্যন্ত যেতে হবে। মনে করি দিয়ে আমাদের ঘটনা পাঠাতে হলে কী করতে হবে না, মেইল করতে হবে pretkotha@gmail.com, অথবা প্রেত কথার ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠিয়ে দিন আপনার ঘটনা, আপনার সাথে সহজে আসবে, এত সহজ। ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা আপনার শোনা কোনো সেরা ঘটনা অবশ্যই লিখে পাঠান। কিন্তু মাথায় রাখবেন, আপনার পাঠানো ঘটনা যেন আগে অন্য কোনো রেডিও স্টেশন অথবা ইউটিউব চ্যানেল অথবা অন্য কোনো কমার্শিয়াল প্রোডাক্টে ব্যবহার না হয়ে থাকে, কারণ আমরা শুধুমাত্র এক্সক্লুসিভ ঘটনা নিই। এবং যদি কখনো প্রেত কথায় এক্সক্লুসিভ ঘটনার বদলে কোনো রিইউজড ঘটনা শোনানো হয়ে থাকে, যেই ঘটনা আগে অন্য কোনো প্ল্যাটফর্মে ইউজ হয়েছে, সেটা সম্পূর্ণই আনইনটেনশনাল। সেটি যিনি ঘটনা পাঠাচ্ছেন তিনি যদি কোথাও থেকে কপি করে ঘটনা পাঠান, বা তিনি যদি নিজের মতন করে কিছু ভেবে কোথাও থেকে নিয়ে এসে ঘটনাটি পাঠান, তাহলে সেটি তার দিক থেকে সমস্যা, তিনি আমাদেরকে ওরকম ঘটনা পাঠাচ্ছেন। কিন্তু আমরা কখনোই এই ধরনের ঘটনাকে এন্টারটেইন করি না, চেষ্টা করি যতটা সম্ভব আমরা চেক করে নেওয়ার আজকাল, কিন্তু সব সময় হয়ে ওঠে না, বুঝতেই পারেন। যাই হোক, অনেক বেশি কথা বলছি, শুরু করছি আজকের সেলিনা ম্যাডামের ঘটনা। সেলিনা ম্যাডামের যে ঘটনাটি রয়েছে, এই ঘটনাটি বিদেশের ঘটনা, একটি হোটেল রুমকে কেন্দ্র করে ঘটনা, এবং এই ঘটনার মধ্যখানে ছোট্ট করে আমার নিজস্ব একটি ঘটনা আমি শেয়ার করব। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। ঘটনা পাঠিয়েছেন সেলিনা নিধি, যেভাবে লিখে পাঠিয়েছেন ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। প্রিয় গৌরব, আশা করি ভালোই আছো। আজ একটি ঘটনা নিয়ে আবার লিখতে বসলাম। আজকের ঘটনা আমার পরিচিত একজনের, যে সম্পর্কে আমার ভাগ্নি। আজকের এই দর্শন না, আসল চেহারা দেখলে অজ্ঞান হয়ে যাবে। ঘটনার বিষয়কে বিবেচনা করে ওর ছদ্মনাম দিলাম রুনু। সেলিনা ম্যামের ঘটনার সব থেকে বড় স্পেশালিটি হচ্ছে, আমরা সেলিনা ম্যামের কাছ থেকে অনেক বিদেশি ভৌতিক ঘটনা জানতে পারি, এবং তিনি বিদেশের এত ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন যে সেই ঘটনা পেয়ে আমরা প্রেত কথা পরিবার ফুলে ভেবে উঠেছি আর কি। প্রত্যেক দিন কেমন আছেন অবশ্যই জানাবেন, এবং তার পাশাপাশি আরহান আর সামাইরা কেমন আছে জানাবেন। আমি বাংলাদেশ গেলে একবার বলেছি যে আপনার বাড়িতে একবার থাকবো, এবং অনেক রাত পর্যন্ত সেদিন আরহান আর সামাইরাকে প্রচুর 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 গল্প বলবো, ঘটনা বলবো, এবং ওদের সাথে দারুণ আনন্দ করব। তাই সামাইরা আর আরহানকে আজকের এই ঘটনাটি ডেডিকেট করছি। এবং ওরা দুজনেই খুব পিওর সোল, দুজনেই পুচকে বাচ্চা, ওদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল এবং অনেক আদর। রুনু গত 2021 সালের অক্টোবর মাসে হায়ার এডুকেশনের জন্য ইউকে ম্যানচেস্টার শহরে যায়। আমরা সবাই জানি যে সেই সময় কোভিডের আতঙ্ক ছিল সমগ্র পৃথিবীতে, তাই সেই সময় গেলে নিয়ম ছিল ম্যানচেস্টারের বাহির দেশ থেকে কোনো ট্যুরিস্ট বা স্টুডেন্ট গেলে তাকে কোয়ারেন্টাইন থাকতে হবে 10 দিন, এবং 10 দিন পর কোভিডের ফাইনাল টেস্ট হওয়ার পর যে যার গন্তব্যে যেতে পারবে। তো আমি বেশ কয়েকবার গিয়েছি ম্যানচেস্টারে ডিউটিরত অবস্থায়। খুব সুন্দর শহর এবং পুরাতন বড় বড় বিল্ডিং, পাথরের ইট দিয়ে রোড, মার্কেটের আশেপাশে রাস্তায় ট্রাম চলে, যা দেখে খুবই ভালো লাগে। আমার ম্যানচেস্টার শহরে শব্দ হলো সত্যি বুক কেঁপে উঠল। গেলেই মনে হয় শার্লক হোমসের শহরে গিয়েছি। পুরনো সব স্থাপত্য এবং ভাস্কর্যে শহরটি যেন সাজানো। এবং আরও মজার বিষয় হচ্ছে জানেন, আমাদের কলকাতা শহরে আসলেও এরকম ফিল পাওয়া যায়। আমাদের কলকাতা শহরেও ট্রাম চলে, এবং মাঝে মাঝে যখন বাইক চালাই সেই সময় ট্রাম লাইনগুলোকে আমার একদম অপছন্দ হয়, কারণ বাইকের চাকা যখন ট্রাম লাইনের উপর পড়ে তখন বাইকের চাকা স্লিপ কাটে এবং অ্যাক্সিডেন্ট হয় বাইকের, এবং আমার নিজের সাথে হয়েছিল একবার, এবং আমি অনেক বড় একটা বিপদ থেকে বেঁচে গেছিলাম। কিন্তু আমাদের কলকাতা শহরে যখন ট্রাম চলে তখন দেখতে খুব সুন্দর লাগে, কারণ গোটা কলকাতা শহরটাই তো খুব সুন্দর। তাই আমি অবশ্যই বলবো যে একবার কলকাতায় আসুন। আমি জানি হয়তো আপনি এসেছেন এর আগে, কিন্তু এবার আরেকবার আসুন, আমার সাথে ঘুরুন। আপনি, আরহান, সামাইরা, দাদা প্রত্যেকে একসাথে একবার ঘুরুন,
তাহলে হয়তো আরও বেশি কলকাতাকে সুন্দর লাগবে। যাই হোক, নিজের শহরের নামে একটুখানি ভালো ভালো কথা বলতে তো সবসময় ভালো লাগে, তাই না? তো ঘটনা ফিরে আসি। রুনু ম্যানচেস্টার যাওয়ার পর পিকেডলি নামক স্থানে মার্কিউরি হোটেলে অবস্থান করে। রুনুর জন্য 6 তলাতে রুম দেবার কথা ছিল, কিন্তু সেই সময় প্রচণ্ড তুষারপাত হয়েছিল, তাই হোটেলের ওয়াটার পাইপ ফেটে যাওয়ার কারণে 6 তলায় রুম দিতে হোটেল কর্তৃপক্ষ পারে না, এবং মেইন লিফট নষ্ট হয়ে যাওয়ার দরুন সার্ভিস লিফট ব্যবহার করার জন্য সমস্ত গেস্টদেরকে রিকোয়েস্ট করা হয়। তাই 12 তলায় রুম দেওয়া হয় রুনুকে। বেশ পুরনো হোটেল এটি। সার্ভিস ভাবার সময় শ্বাস লিফট দিয়ে যাওয়ার সময় রুনু বুঝতেই পারে। রুনু রুমে যায়, কিন্তু রুমে ঢুকে রুনুর মনটা খারাপ হয়ে যায়। রুমটা একটু ছোট আর কেমন যেন একটা ভ্যাপসা গন্ধ রুমের ভিতরে। রুনু বুঝতে পারে বেশ কিছুদিন গেস্টের অভাবে এই রুমটা ব্যবহার করা হয়নি। আরেকটা সমস্যা দেখা দেয়, রুমের ভিতরের দিকে বেডের পাশে ওয়াইফাই কাজ করছে না, কিন্তু আবার যখন রুমের দরজার দিকে যাওয়া হয় টয়লেটের পাশে, তখন ওয়াইফাই কাজ করে। হঠাৎ করে ওর মাথায় একটা আইডিয়া আসে, বেডটাকে ঘুরিয়ে দরজার পাশে যদি দিয়ে দেওয়া যায় তাহলে তো ওয়াইফাই কানেকশন পাওয়া যাবে, তাহলে সে বাসায় এবং বন্ধুদের সঙ্গে কথা বলতে পারবে। তাই সে বেড ঘুরিয়ে দেয় এবং পাশের মিনি ফ্রিজটিকে টেবিল বানিয়ে ওটার উপর ফোন চার্জ দেওয়া শুরু করে। কিন্তু সমস্যা হলো, কেন জানি না রুনু সেই রুমে ভালো লাগছিল না। তো কি আর করার, তাই যথারীতি ফ্রেশ হয়ে রুনু ঘুমানোর জন্য বেডে যায়, এবং ওর পাশে ছোট একটি কিট ব্যাগ রাখা থাকে, যেটির মধ্যে লোশন, ক্রিম, চিউনি ইত্যাদি রাখা ছিল, যেগুলো হোটেল থেকেই প্রোভাইড করা হয়। রুনু প্রায় অলটুগেদার 15 ঘন্টা সফর করে এসেছিল ঢাকা টু ম্যানচেস্টার, তাই বেডে যাওয়া মাত্রই ঘুমিয়ে পড়ে ক্লান্তিতে। হঠাৎ করে রুনুর মনে হয় ওর পাশে অন্য কেউ এসে শুয়ে পড়ল। ছোট কিট যেন চাপা পড়েছে এমন একটা শব্দ হলো, যেমনটি ভারী ওজনে হয়। রুনু ঘুম থেকে উঠে পড়ে। রুনু স্পষ্ট বুঝতে পারে যে ওর পাশে কেউ এসে শুয়েছে। রুনু উঠে পানি খায় এবং ভালো করে দেখে, এমন টেনশন আগে পাইনি। এবং দেখে কেউ নেই সেখানে। সেই কাঁচের বোতলের পানি ছিল প্রচণ্ড ঠান্ডা। সেই ঠান্ডা পানি খাওয়ার পর শরীরে যেন আরও কাঁপুনি দিয়ে ওঠে। কিছুক্ষণ বসে থাকবার পর রুনু সিদ্ধান্ত নেয় ফোনের দোয়া ছেড়ে ঘুমোবে, এবং সে তাই করে। ফোনে দোয়া ছাড়ার পর একটু ভয়টা কমে এবং সে আবার ঘুমিয়ে পড়ে। এবার আর কোনো সমস্যা হয় না। কিন্তু রাত 3টের দিকে রুনুর ঘুম ভাঙে টয়লেটে যাওয়ার তাগিদ অনুভব করার কারণে। রুনু টয়লেট ব্যবহার করে, আবার ফিরে এসে এক পাশ ফিরে ঘুমিয়ে পড়ে। বিছানায় ঘুমানোর 5 থেকে 7 মিনিটের মধ্যে আবার তার মনে হয় কেউ যেন তার পাশে এসে শুলো, এবং তার জন্য রুনুর ঘুম ভেঙে যায়। হঠাৎ করে রুনুর মনে হয় কেউ যেন আকস্মিকভাবে রুনুর শরীরের উপর অ্যাটাক করেছে। রুনুর পিছন দিক থেকে সমস্ত শরীর ভারী হয়ে তারপর হালকা হয়ে যায়। রুনু মনে হয় সে যেন শূন্যে ভাসছে। সেই সময় অনুভব করে একটি ইনভিজিবল মানুষের মতো অবয়ব রুনুর শরীরের উপর। রুনু দেখার চেষ্টা করে, রুনু ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই রুনু পারে না। রুনু অনুভব করে কেউ যেন রুনুকে ফিজিক্যালি অ্যাবিউজ করছে। বিচ্ছিরি ভয়ানক একটা অভিজ্ঞতা। রুনু নিজেকে মুক্ত করার চেষ্টা করে, কিন্তু সে পেরে ওঠে না। কেমন যেন একটা হিংস্র নোংরা আক্রমণ। এমন অবস্থায় রুনুর কানে ফোনের রিংটোন ভেসে আসে। ফোন বাজতে থাকে, কিন্তু রুনু আমাদের ছেলেটা দেখলেই শরীরটা ঠান্ডা হয়ে গেল। উঠে ফোন ধরতে পারে না। ভীষণ বাজে অবস্থায় রুনু যেন অসহায়। অল্প কিছুক্ষণ পর রুনু সজাগ হয় এবং কাঁপতে কাঁপতে ফোন হাতে নিয়ে রুম থেকে বের হয়ে আসে। নিজের শরীরকে নিজের কাছেই অপবিত্র বলে মনে হয় সেই সময় রুনুর। রুম থেকে বের হয়ে বুঝে উঠতে পারে না যে সে কি করবে। রুনু দরজার বাইরে দাঁড়িয়ে আছে। সে খেয়াল করে পাশ দিয়ে যেন এক অদৃশ্য অবয়ব হেঁটে চলে গেল। রুনু অবাক। মনে হচ্ছে কিছু মানুষ চলাচল করছে, কিন্তু তাদের দেখা যাচ্ছে না, অথচ অস্তিত্ব অনুভব করা যাচ্ছে। রুনু একবার ভাবে সে কি রিসেপশনে যাবে, কিন্তু সেখানে তো যাওয়া যাবে না, কারণ কোভিডের কোনো রেজাল্ট আসেনি। রুনু কোনোভাবে রুমের ভিতরে আসে। ভয় ভয় জানলার পাশে দাঁড়ায়। দেখে বাইরে তুষারপাত হচ্ছে। শহরটি যেন সাদা চাদরে ঢেকে গেছে। মাঝে মাঝে পুলিশের গাড়ির হর্ন শোনা যাচ্ছে। এতে করে পরিবেশ যেন আরো ভয়ানক রূপ ধারণ করেছে। খুব মন খারাপ করে বিছানার এক পাশে এসে শুয়ে পড়ে, একদম দরজার পাশে। একটু ঘুম আসে এমন অবস্থায় আবার এক অদৃশ্য অবয়ব যেন শরীরের উপর ঝাঁপিয়ে পড়ে রুনুর।
এবং প্রচণ্ড ক্ষোভ নিয়ে। রুনুর মনে হয় কেউ যেন ধারালো ছুরি দিয়ে লম্বা লম্বা টান দিচ্ছে ওর পিঠে। অসহ্য বেদনায় শরীর কাঁপছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, রুনু ধোয়া পড়ছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। এবার খুব কষ্টে রুনু নিজেকে উদ্ধার করে, আবার দরজার দিকে এগিয়ে যায়। দরজা খুলে করিডোরে দাঁড়িয়ে কাঁদতে থাকে। ফোনে দেখে ভোর 3:45। এবার রুনু একটু হেঁটে লিফটের সামনে যায়, দেখে একটি ল্যান্ড ফোন। রুনু তখন 0 প্রেস করে, অপারেটরের কাছে বলে রিসেপশনে কানেক্ট করতে। তো রুনু রিসেপশনিস্টকে জিজ্ঞাসা করে যে, ইজ দিস হোটেল হন্টেড? আই কান্ট স্লিপ দিস নাইট, আই ওয়ান্ট চেঞ্জ মাই রুম অ্যান্ড আই ফিল সিক। তো রিসেপশনিস্ট চেক করে বলে যে ঠিক আছে, তুমি 7 তলায় থাকো। রুনু রাজি হয়, কিন্তু একা রুমে যেতে চায় না। একজন বেল বয়কে আসতে বলে এবং পরে বেল বয়কে সাথে করে নিয়ে রুম থেকে সব জিনিস নিয়ে 7 তলায় আসে। এবং এর কিছুক্ষণ পরে একজন প্যারামেডিক আসে এবং সব শুনে তার পিঠে আঁচড়ের দাগ দেখে বলে এমনটি ইনসমনিয়া রোগীরা করে থাকে। সে রুনুর পাস্ট হিস্ট্রি সম্পর্কে জানতে চায়। রুনু অবাক হয়ে যায়, মনে মনে ভাবে এটাই দি গ্রেট ইউনাইটেড কিংডম, বিজ্ঞান ছাড়া এদের কোনো কিছুই আর মাথায় আসে না। প্যারামেডিক চলে যাবার পর রুনু ভাবতে থাকে গত রাতে কি হলো। শরীরে প্রচণ্ড ব্যথা অনুভব করে সে, ঔষধ খেয়ে ঘুমিয়ে পড়ে। এবার কিন্তু তার আর কোনো সমস্যা হয় না। এর কয়েকদিন পর রুনু উৎসাহ নিয়ে একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটরকে হোয়াটসঅ্যাপ করে এবং সমস্ত ঘটনা শেয়ার করে। ওই এক্সপার্টের ভাষ্য মতে সেই রাতে রুনুকে অ্যাটাক করে সেটি হলো স্পেকট্রোফিলিয়া। নাও এই স্পেকট্রোফিলিয়া কি? স্পেকট্রোফিলিয়া হলো ইন্টারাকশনস বিটুইন হিউম্যানস অ্যান্ড ঘোস্টস অর স্পিরিটস। করছিল এবং এমন অনেক ঘটনা অনেকের সাথেই নাকি হোটেল রুমে বা বিভিন্ন জায়গায় ঘটে থাকে। তবে রুনু এখনও কনফিউজড যে আসলে ওই দিন ওর সাথে কী ঘটেছিল। মাঝে মাঝে ওই ঘটনা অভিজ্ঞতা রুনুকে বিব্রত করে। বর্তমানে রুনু আমাদের প্রেত কথার ভক্ত এবং আমায় বলে, খালামণি আসলে এই পৃথিবীটার রহস্যে জড়ানো। আজকের ঘটনা একটু অন্যরকম অভিজ্ঞতার প্রকাশ। সবার ভালো লাগলে আবার চেষ্টা আমি করব এবং সেই চেষ্টা হয়তো সার্থকতা পাবে। আবারও ওপার বাংলা প্রাণের শহর ঢাকা থেকে আমাদের ভালো ছেলেটির জন্য শুভকামনা পাঠালাম। প্রেত কথা পরিবারের প্রতিটি সদস্যের প্রতি রইল নিরন্তর ভালোবাসা। সালিনা নিধি। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। যতবার এই কথাটা পড়ি না যে ওপার বাংলার প্রাণের শহর ঢাকা থেকে আমাদের ভালো ছেলেটির জন্য শুভকামনা পাঠালাম, ততবার মনটা জুড়িয়ে যায়। মনে হয় কত আপন, কত কাছের, যাকে কোনোদিনও কাছ থেকে দেখিনি, যাকে কোনোদিনও স্পর্শ করে দেখিনি, যে মানুষটার সাথে সময় কাটাইনি, হ্যাঁ তাও তাকে তার পরিবারের মানুষদেরকে কতটা আপন বলে মনে হয়। এটাই বোধহয় আমাদের প্রেত কথার সার্থকতা। প্রত্যেকটি মানুষকে যারা যারা প্রেত কথার সঙ্গে সবসময় কানেক্টেড, তাদের প্রত্যেককে কত আপন বলে মনে হয়। মনে হয় যেন আমার এটি একটি এক্সটেন্ডেড ফ্যামিলি এবং প্রত্যেকটি মানুষ আমার কাছে খুব স্পেশাল। মনে হয় যেন জীবনে যদি কখনো মানে ঘোর বিপদেও পড়ি, আমি জানি যে আমাকে ঠিক সামলে নেওয়ার মতো এত 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 মানুষ রয়েছে। তো খুব ভালো লাগলো আজকের এই ঘটনাটি। এবং আমি একটি এক্সপিরিয়েন্স নিজে শেয়ার করতে চাই। সেটি হচ্ছে যে আমি মন্দারমণিতে গেছিলাম এবং একটি রিসর্টে ছিলাম। এটি 1 বছর আগের ঘটনা। এবং যে রিসর্টে আমি ছিলাম, আমি সেই রিসর্টের নাম নিচ্ছি না। সেই রিসর্টে আমি শুয়েছিলাম, আমি এবং আমার এক বন্ধু ছিলাম। আমি শুয়ে আছি, আমার বন্ধু সকালবেলা ওয়াশরুমে গেছে। আমি পুরো স্পষ্ট দেখতে পেলাম যে সে উঠে ওয়াশরুমে গেল। এবং সে যখন উঠলো তখন যা হয়, পাশে একজন শুয়ে থাকলে সে উঠলে আমরা বুঝতে পারি। তো সে উঠলে আমি বুঝতে পারলাম যে সে উঠেছে। সে বাথরুমে গেল, আমি দেখতে পেলাম। আমি তখন জেগে আছি, মানে ঘুমটা কেটেছে। সাডেনলি আমি ফিল করলাম যে সে বাথরুমে ঢোকার পরই যেন কেউ আমার পাশে এসে শুলো এবং আমার বিছানাটা দেবে গেল একটুখানি। আমার না বেশ ভয় লাগতে শুরু করলো। আমি তখন উল্টো দিক ঘুরে শুয়ে আছি। আমি ভুল করেও পিছনে তাকাই, কারণ আমার মনে হয়েছে যদি কেউ এসে শুয়েও থাকে আমি তাকে ডিস্টার্ব করতে চাই না, সে যতক্ষণ না পর্যন্ত আমাকে ডিস্টার্ব করে। তো তারপর আমি দেখলাম যে আমার ওই বন্ধু সে যখন ওয়াশরুম থেকে বেরোলো তখন আমার পাশ থেকে যে এন্টিটিটা যে শুয়েছিল আর কি, সে উঠে গেল এবং আমি স্পষ্ট ফিল করতে পারলাম যে আমার পাশ থেকে উঠলো এবং উঠে সে চলে গেল এবং আমার বন্ধু এসে আমার পাশে শুয়ে পড়লো। আর এই ঘটনাটা, আজকে রুনুর ঘটনাটা শুনে আমার এক্স্যাক্ট সেই দিনের কথা মনে পড়লো এবং আরেকবার গায়ে কাঁটা দিয়ে উঠলো সেই দিনের কথা মনে করে। যাই হোক, কেমন লাগলো এই ঘটনাটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। শুক্রবার এবং রবিবারের রাত চমকে উঠেছিলাম। মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। কেমন লাগলো ঘটনাটি অবশ্যই কমেন্ট করে জানাও এবং আবারও বলছি কমেন্ট করে জানাও যে কে কোথা থেকে শুনছো, কাদের সঙ্গে শুনছো।
শেয়ার করে দিয়েছো তো বন্ধুদের সঙ্গে, লাইক করে দিয়েছো, সাবস্ক্রাইব করে দিয়েছো। আশা করি আজকে চলে যাব শেষ ঘটনায়, শেখ ইফরাজের ঘটনা। ইফরাজ ভাই আমাদেরকে একটি বড় ঘটনা লিখে পাঠিয়েছেন, সেই ঘটনাটি এখন পড়ে নেওয়ার পালা। শেষ ঘটনা আজকের 300তম এপিসোডের। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। ঘটনা পাঠিয়েছেন শেখ ইফরাজ, যেভাবে লিখে পাঠিয়েছেন ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। এই ঘটনাটি আমার পাড়ার একজন দাদার কাছ থেকে শুনেছি। ঘটনাটি তার নিজের সাথেই ঘটেছে। আমি যেই দাদার কথা বলছি তিনি এই 1 বছর হলো আমাদের পাড়ায় এসেছেন। আগে তিনি থাকতেন বিহারের কোনো এক অঞ্চলে, আমি সেই জায়গার নাম জানি না সঠিক। সেই দাদা উর্দু স্কুলের একজন শিক্ষক ছিলেন, তাই জন্য সবাই তাকে মাস্টারজি বলে ডাকত। প্রথমে আমার মাস্টারজি বলতে খারাপ লাগতো অত বড় মানুষটাকে, কিন্তু তারপর দিন যেতে যেতে তিনি সবার সাথে ভালোভাবে মিলে গেলেন। রোজ বিকেলে আমাদের সাথে ক্রিকেট খেলা, সন্ধেবেলায় আড্ডা মারা, এইসব রোজের অভ্যেস হয়ে উঠল। এরকমই একদিন রাত 9টার সময় আমরা সবাই আমাদের মাঠে চেয়ার নিয়ে বসে গল্প করছিলাম। সেখানে মাস্টারজি উপস্থিত ছিলেন। তখন আমাদের গ্রুপের একজন টেনশন তৈরি করা সত্যি কঠিন। রোহিত বলে উঠল, মাস্টারজি আপনি কবি ভূত দেখা হয়? বলে রাখি মাস্টারজি ছিলেন বিহারি, তাই তিনি হিন্দিতেই কথা বলতেন। শুধু আমাদের কয়েকজনের সাথেই অস্পষ্ট বাংলা ভাষায় কথা বলতেন। এর উত্তরে মাস্টারজি বললেন, মেরে সাথে হুয়া এক ভৌতিক ঘটনা শোনোগে। আমরা সবাই ভীষণ অবাক হয়ে তাকে ঘটনা বলতে বললাম। এবার আমি সেদিন তিনি যেভাবে আমাদের ঘটনাটি শুনিয়েছিলেন আমি ঠিক সেভাবেই বলছি। আমি তখন জোয়ান ছিলাম, আমার বয়স ওই 22 কি 23 বছর হবে। আমার তখন খুব ক্রিকেট খেলার শখ ছিল। আমাদের বাড়ির থেকে অনেক দূরে ফাঁকা মাঠে আমরা দল বেঁধে ক্রিকেট খেলতে যেতাম। আমি বাড়ির বর্ণনাটা তোদের একটু বুঝিয়ে দিই, নইলে তোরা ঘটনাটি ভালোভাবে বুঝতে পারবি না। আমাদের বাড়ি যেখানে ছিল সেখানে ঘন ঘন অনেক বাড়ি ছিল, একটা এলাকার মতো। আর বসতি পেরিয়ে গেলে শুধু ফাঁকা জমি আর ফাঁকা জমি। তারপর অনেকটা ফাঁকা মাঠ, যেখানে আমরা সন্ধেবেলায় ক্রিকেট খেলতাম। আর সেই ফাঁকা মাঠের চেয়ে একটু এগিয়ে গেলে একটি ছোট জঙ্গল ছিল। আর সেই জঙ্গল কোনো সাধারণ জঙ্গল না, এই জঙ্গলটা নাকি ভুতুরে জঙ্গল। এই জঙ্গলে নাকি অনেকে আত্মহত্যা করেছে, আর সেই মানুষদের অতৃপ্ত আত্মা ওই জঙ্গলে আজও ঘুরে বেড়ায়। তাই জন্য মানুষ দিনের বেলায়ও ওই জঙ্গলের আশেপাশে ভুল করেও যায় না। আর কিছু মানুষ এই জঙ্গলের আশেপাশে যাতায়াত করার সময় নিখোঁজ হয়ে গেছে। সবার মনে এই জঙ্গলটা নিয়ে একটা আতঙ্ক রয়ে গেছে। আর একটা কথা না বললেই নয়, আমি ভেবেছিলাম শান্ত, হঠাৎ করে ভয়ঙ্কর হয়ে গেল। জঙ্গলের মধ্যেখানে একটি বিশাল কুয়ো আছে, আর এই কুয়ো থেকে নাকি রাতের বেলায় কান্নার শব্দ শোনা যায়। এছাড়াও এই কুয়োর মধ্য থেকে নাকি অনেক কঙ্কাল উদ্ধার করা হয়েছে, আর এই কঙ্কাল উদ্ধারের পরে কুয়োটিকে পুলিশ সিল করে দেয়। যাই হোক, এবার মূল কথায় আসি। এরমই একদিন ক্রিকেট খেলতে গেছিলাম, আর সেই দিন একটু বেশিক্ষণ ধরেই আমরা খেলছিলাম, কারণ পরের দিন সকালে আমার কলকাতার বাইরে যাবার কথা ছিল। শেষ দিন খেলা, তাই জন্য আমি অনেকক্ষণ ধরে খেলছিলাম। খেলতে খেলতে প্রায় 7টা সাড়ে 7টা বেজে যায়। খেলার পর বাড়ি ফেরার সময় আমার মাথায় একটা বদবুদ্ধি আসে। আমি ভাবলাম যে একবার জঙ্গলের ভেতর ওই কুয়োটার কাছ থেকে ঘুরে আসলে কেমন হয়। খেয়ালটা মাথায় আসতে আমি সবাইকে বললাম সেখানে যাবার কথা। সবাই প্রায় রাজি হয়ে গেল, শুধু গ্রুপের কয়েকজন ওই 15-16 বছরের ছেলেরা একটু ভয় পাচ্ছিল যেতে। কিন্তু 17-18 জন একসাথে থাকায় তারা আর বেশি কিছু বলল না। তো কথা মতো সবাই হাঁটা দিলাম জঙ্গলের ভিতরে। জঙ্গলে ঢুকতেই আমাদের সকলের গাটা কীরকম একটু ভারী হতে লাগলো। আমার নিজের গাটাই বেশ ভারী বলে মনে হচ্ছিল, কিন্তু যদি কাউকে বলি তাহলে তারা ভয় পাবে, তাই আর বললাম না। একটু পরে আমাদের দলেরই একজন বলল, ভাই এখানে আর বেশিক্ষণ থাকা ঠিক হবে না, আমার গাটা ভারী হয়ে আসছে, হাত পা যেন অসাড় হয়ে যাবে। সবাই তখন বলল, আমাদেরও গা ভারী হয়ে গেছে। আমি তাদের বললাম, ধুর অত ভয় পাস কেন, চল তো আগে, যা হবে দেখা যাবে। সরানোই যায় না ভয়ের উপর। তারাও আর বেশি কিছু বলল না। হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পর হঠাৎ খুব জোরে গাছ ভাঙার শব্দ হতে লাগলো। মনে হচ্ছে কোনো হাতি এসে গাছগুলোকে ভেঙে দিচ্ছে, আর গাছগুলো বেশ বড় বড়। হঠাৎ একটা বিশাল গাছের ডাল আমাদের সামনে এসে পড়লো ধরার শব্দ করে। আমরা সবাই চমকে উঠলাম, কিন্তু ভাগ্যবশত আমাদের কারোর কোনো ক্ষতি হয়নি। আমরা আবার হাঁটতে লাগলাম সামনের দিকে। তারপর আমরা শুনতে পাই অনেক কারোর দৌড়ানোর শব্দ। মনে হচ্ছে অনেক কেউ যেন দৌড়ে এপার থেকে ওপার চলে যাচ্ছে। আমরা রীতিমতো কাঁপছি ভয়ে, কেউ কাউকে কিছু বলার মতন অবস্থায় নেই। আর কিছুটা চলার পর আমরা সেই কুয়োটার সামনে পৌঁছে যাই।
কুয়োর সামনে পৌঁছে আমরা দেখি কুয়োর অপর প্রান্তে একজন নারী পিছন দিক ফিরে দাঁড়িয়ে আছে। আমরা তখন বেশ ভয় পেয়ে যাই। আমরা ভেবেই নিয়েছিলাম যে এটা কোনো অশরীরী। তারপর আমি সাহস করে তাকে আওয়াজ লাগাই, এই যে শুনুন, আপনি এত রাতে এখানে কি করছেন? আপনি জানেন না এখানে ভূতের উপদ্রব আছে? সে কোনো জবাব দেয় না। আমি আবার তার উদ্দেশ্যে বলি, কি হলো, কিছু বলুন। তখন সেই মহিলা হঠাৎ পিছনে ফিরে আমার দিকে তাকান। এতক্ষণ আমরা যাকে অশরীরী ভাবছিলাম সে আসলে আমার পাশের বাড়ির বৌদি। আমি তো অবাক হয়ে গেলাম। আমি তাকে জিজ্ঞাসা করলাম, ভাবি আপনি এখানে কি করছেন এত রাতে, তাও আবার একলা? ভাবি জবাব দেয়, এমনি এসেছিলাম। আমরা শুনে অবাক হয়ে যাই, কিন্তু এখন অনেক কিছু বাকি ছিল দেখার। হঠাৎ সেই মহিলা আমাদের সকলের চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যায়। আমাদের গায়ের রক্ত তখন হিম হয়ে যায়। আমরা তখন প্রাণপণে ছুটে পালাই, যে যেখানে পারি সেখানেই ছুটতে শুরু করি আর মনে মনে আয়াতুল কুরসি পড়তে থাকি। প্রায় 40-45 মিনিট দৌড়তে দৌড়তে আমরা পাড়ায় এসে পৌঁছই এবং যে যার বাড়ি ঢুকে যাই। বাড়ি ঢুকে আমার মা বাবাকে আর এই বিষয়ে কিছু জানাই না, গিয়ে চুপচাপ না খেয়েই শুয়ে পড়ি। তখন গরমকাল ছিল, তাই আমি ছাদেই শুতাম রাতে। ছাদে গিয়ে শুয়ে শুয়ে ফোনটা চালাতেই আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি দেখি এখন নাকি 11:30 বাজে। আমি তো পুরো আকাশ থেকে পড়ছি। আমরা খেলে জঙ্গলে ঢুকলাম 7:30টায়, আর জঙ্গলে কাটানো পুরো সময় ও বাড়ি অবধি আসার সময় মিলিয়ে এখন তো রাত 9টা 9:30 বাজার কথা। আমি কোনোভাবেই এই সময়ের হিসেব মেলাতে পারলাম না। যাই হোক, আমি শুয়ে শুয়ে আমার এক বন্ধুকে কল করলাম। তার সঙ্গে কথা বলতে বলতে বেশ কিছুক্ষণ পর আমার চোখটা লেগে এসেছিল। আমি যে কখন ঘুমিয়ে পড়ি আমি নিজেও জানি না। ঘুম ভাঙলো তখন রাত ঠিক কাটায় কাটায় 3টে বাজে। উঠলাম, উঠে দেখি আমার সেই বন্ধু আমাকে প্রায় 20 বার মতন মিস কল মেরেছে। আমি তাকে কল করলাম। কিছুক্ষণ রিং হবার পর সে কল রিসিভ করলো এবং বলল, ভাই তুই ঠিক আছিস? তুই কি বলছিলিস ওসব? আমি বললাম যে আমি কি বলেছি, আমি তো ঘুমিয়েই পড়েছিলাম। তারপর তো আমার আর কিছু মনে নেই। তারপর আমার বন্ধু আমাকে যা বলে সেটা শুনে আমি স্থির হয়ে যাই। সে বলে, আমি নাকি কথা বলতে বলতে হঠাৎ একেবারে অচেনা লাগে। বলে উঠি, ও আমাকে ডাকছে, আমাকে যেতে হবে। এই বলে নাকি আমি হাসতে শুরু করি। আর আমার আওয়াজ নাকি স্বাভাবিক ছিল না, আমার কণ্ঠ ছিল অনেকজনের মিশ্রিত কণ্ঠ। আমি তাকে বললাম, ডোন্ট ওয়ারি, আমি এখন ঠিক আছি। সে আমাকে বলে, ভাই তুই একটা ভালো হুজুর দেখা, তোর সাথে নিশ্চয়ই কোনো অশরীরী আছে। এই বলে সে ফোন কেটে দেয়। আমি ফোন রেখে শুধু ভাবছি যে কি দরকার ছিল দালালি মেরে ওখানে যাওয়ার। নিজের উপরই রাগ হতে লাগলো। তারপর আমি জল খাবার জন্য নিচে গেলাম এবং গিয়ে দেখি সদর দরজাটা খোলা রয়েছে। এটা দেখে আমি খুবই অবাক হয়ে গেলাম যে আমি তো আসার সময় দরজাটা দিয়ে এসেছিলাম, তাহলে কি মা বাবা বাইরে গেল? ভাবলাম যে একবার মা বাবার ঘরে গিয়ে দেখি, কিন্তু গিয়ে দেখলাম যে ওরা ঘুমোচ্ছে। তারপর আমার সন্দেহ হলো চোর ঢুকলো নাকি ঘরে। ভালোভাবে ঘুরে ঘুরে দেখলাম, কিন্তু কেউ কোথাও নেই। তারপর আমি ভাবলাম, আমি কি তাহলে বাইরে গেছিলাম নাকি? কথাটা মনে হতেই একবার বাইরে দিয়ে ঘুরে দেখে এলাম, চারপাশটা দেখলাম। কিন্তু গিয়ে আমি যা দেখি তা দেখে আমি ভীষণ অবাক হয়ে গেছিলাম। আমি দেখলাম যে আমার পায়ের জুতো বাইরে একটি গাছের তলায় পড়ে আছে। আর এটা থেকে আমি নিশ্চিত হলাম যে নিশ্চয়ই আমিই বাইরে গেছিলাম। কিন্তু আমি তো এসে আর বের হইনি ঘর থেকে। তাহলে কি আমি ঘুমের ঘোরেই উঠে বাইরে গেছিলাম? তাহলে কি আমার বন্ধু সত্যি কথাই বলেছিল যে আমি ওরকম কথাগুলো বলেছি, যে আমাকে যেতে হবে, ও আমাকে ডাকছে? এবার আমার একটু চিন্তা এবং ভয় হতে লাগলো। তার মানে কি ওখান থেকেই কোনো অতৃপ্ত আত্মা আমার সাথে এসেছে? এসব অনেক রকম চিন্তা আমার মাথায় আসতে লাগলো আর মনে হতে লাগলো আজকের ঘটনাগুলোর কথা। ভাবলাম যা হয়েছে হয়েছে, দেখা যাবে পরে। গিয়ে শুয়ে পড়লাম। সকালবেলা উঠে বেরিয়ে পড়লাম কণ্ঠস্বর আগে শুনিনি। তার উদ্দেশ্যে। কলকাতাতে আমি পড়াশোনার জন্য যাচ্ছিলাম। ওখানে একটি ভাড়া বাড়িতে আমি থাকবো। বাড়িতে পৌঁছে প্রথম দিন সব ঠিক ছিল, কিন্তু পরের দিন থেকে আমার ভীষণ শরীর খারাপ শুরু হয়। আমার প্রচুর জ্বর এসেছিল এবং মাঝে মাঝেই আমার পেটে ভীষণ ব্যথা হতো। মনে হতো যেন পেটে কেউ সূঁচ ফোটাচ্ছে। আর 7 দিন পরই পরীক্ষা। যদি এভাবে চলতে থাকে তাহলে আমি পরীক্ষায় বসতেই পারবো না। খুব চিন্তা হচ্ছিল আর অসুস্থতা ক্রমশ বেড়েই চলছিল। ডাক্তার দেখালাম, কিন্তু ডাক্তারও কিছু বলতে পারলেন না যে এই পেটে ব্যথার কারণ কি।
তাও ডাক্তার কিছু ওষুধ দিলেন। 2 দিন ওষুধ খেয়ে অবস্থার একটু উন্নতি হলো না, বরং আমি যেন আরও শুকিয়ে যেতে লাগলাম। একদিন আমি দোকানে গেছিলাম কিছু কিনতে, তখন শরীরটা একটু ঠিক ছিল। যাওয়ার পথে একটা মাজার পড়ে। সেই মাজারের সামনে দিয়ে যাওয়ার সময় একজন হুজুর মাজারে প্রবেশ করছিলেন। তখন তার দৃষ্টি আমার উপর পড়ে এবং তিনি কিছুক্ষণ আমার দিকে অদ্ভুতভাবে তাকানোর পর আমার দিকে আসেন এবং এসে আমাকে টেনে এক চড় মারেন এবং আমাকে টানতে টানতে মাজারের মধ্যে নিয়ে যান। আমি পুরো অবাক হয়ে যাই। তার উপর ভীষণ রাগ হচ্ছিল আমার। মাজারে ঢোকার পর আমার আর কিছু মনে নেই, আমি অজ্ঞান হয়ে গেছিলাম। জ্ঞান ফিরতেই হুজুর আমাকে যা যা বলেন তা শুনে আমি বিস্মিত। তিনি জানান যে আমার উপর নাকি 5টা খারাপ মহিলা জিন ভর করেছিল, আর তারা নাকি আমার সমস্ত প্রাণ শক্তি শুষে নিচ্ছিল। আর কিছুদিন গেলে তারা নাকি আমায় মেরে ফেলতো, আমার সব রক্ত চুষে নিয়ে। ঠিক সময় হুজুর তাকে না দেখলে আমার মৃত্যু নিশ্চিত ছিল। হুজুর তার উপর মানে জিনদের উপর এক ক্রিয়া করে তাদের বন্দি করে নিয়েছেন, আর তারা কখনো নাকি মুক্ত হবেন না। তাও হুজুর কোন ছায়া আমি কখনো দেখিনি। আমাকে একটি তাবিজ এবং একটি গুপ্ত কবজ দেন। এরপর থেকে আমার আর কোনো সমস্যা হয়নি, আর সেই আত্মারা বা জিনরা আমার কোনো ক্ষতি করতে পারেনি। তো এটাই ছিল আমার ঘটনা। তোমাদের কি মনে হলো ওই মহিলাটি ওই কুয়োর কাছে দাঁড়িয়ে কি করছিলেন, আর মাস্টারজি কিভাবে রাতের বেলা ঘর থেকে বেরোলেন? এগুলোর উত্তর কমেন্টে জানিও শ্রোতা বন্ধুরা। এই ছিল আজকের ঘটনা। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা ঘটনাটি শুনলেন। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আপনাদের সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার আমাদের অনেক অনুপ্রেরণা যোগাবে। ধন্যবাদ।